যা করিয়েছিলাম হুবহু ছেপে গেছে, তেমনি তোদেরও পুরো কোশ্চেন পেপার পুরো ছাপিয়ে দেবো, এমন ভাবে আঘাত করব যে আমাদের ফুল নাম্বার তুলতে কেউ আটকাতে পারবে না। তো কেমন আছিস সব কচি কাঁচা? আচ্ছা, আশা করছি সবাই খুব ভালো আছিস। এবং ক্লাস 9-এর যে ফাইনাল সাজেশনের যে পার্টটা, সেটা আমিও জানি একটু আনতে দেরি হয়ে গেল তোদের জন্য, কারণ আমি আসলে আমার দাদুর শরীর খারাপের জন্য চারিদিকে এত হ্যাপাজার ব্যাপারটা হয়ে গেছিল, একবার বাড়ি, একবার মামার বাড়ি, একবার এদিক, সেই জন্য একটা টাইমে যতটা আমি সম্ভব হয়েছে ততটাই আমি চারিদিকে সাপ্লাই করতে পেরেছি, সেই জন্য একটুখানি ক্ষমা ঘেন্না করে করে রেখে দিবি। এবারে আমরা আজকে যেটা করব সেটা কিন্তু হলো ক্লাস 9-এর জীবন বিজ্ঞান পরীক্ষার আগের ফাইনাল আঘাত, এবং এমন ভাবে আঘাত করব যে আমাদের ফুল নাম্বার তুলতে কেউ আটকাতে পারবে না। আমি ক্লাস 10-এ লাস্টের যে কটা জিনিস দিয়েছিলাম, প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে, যারা ক্লাস 9-এ নতুন দেখছিস বা পুরনো আছিস, কমেন্ট সেকশনে গিয়ে দেখে আসবি, পুরো সেই সমস্ত দাদা দিদিরা ফাটিয়ে লিখিয়ে দিয়ে এসছে এমন ভাবে, যা করিয়েছিলাম হুবহু ছেপে গেছে, তেমনি তোদেরও পুরো কোশ্চেন পেপার পুরো ছাপিয়ে দেবো। যেমন আমি করাবো তেমন দেখবি 100-এ 100, এমনকি 200% কমন এসছে। যেগুলো আমি বলে দেবো সেগুলো দেখবি অপশনালেও মিলে গেছে, অথবা কোশ্চেনেও মিলে গেছে, এমন ভাবে পড়িয়ে দেবো। সেই জন্য ভয় নয়, বাজি মাত করার জন্য আমরা চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে আমরা পুরো যে জিনিসটা আছে, আমাদের ক্লাস 9-এর পুরো যে সিলেবাসটা আছে, সেটার আমরা পুরোটা রিভিশন করে নেবো। এবং এখানে আমি যত কোশ্চেন দেখাচ্ছি, সব কোশ্চেন গুলো তোরা যদি প্র্যাকটিস করে নিতে পারিস, তোরা যদি ভালো করে সিনসিয়ারলি জিনিসগুলো বুঝে নিতে পারিস, তোদেরকে কেউ আটকাতে পারবে না, তোরা পুরো রকেটের মতো সবাইকে চিড়ে বেরিয়ে যাবি। তো প্রথম প্রশ্ন চলে আসি, সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি শনাক্ত করো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা কি পড়েছিলাম? হ্যাঁ দাদা, পড়ে তো ছিলাম কিছু একটা। কি পড়েছিলাম? যে সেখানে কার্বন ডাই অক্সাইড এবং জলের সমন্বয়ে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লুকোজটা কি? গ্লুকোজটা হলো একটা শর্করা জাতীয় খাদ্য। গ্লুকোজটা কি? গ্লুকোজটা হলো একটা শর্করা জাতীয় খাদ্য। তারপরে চলে নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। বারবার বলছি, যে প্রশ্নগুলো পড়াবো 5 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার সত্য মিথ্যা, দেখবি হুবহু ছেপে গেছে, ছেপে গেছে, কথা মিলিয়ে নিবি পরীক্ষা দিয়ে এসে। নিচের যে জোটটি সঠিক তা স্থির করো। সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা, মানে যেটা আলোক দশার দরকার পড়ে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয় না, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়। গ্লাইকোলাইসিস কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে। রসের উৎসের সঙ্গে জাইলেম কলা জড়িত, একদম ঠিক। একটা গাছ মূলরোমের মাধ্যমে বা মূলের মাধ্যমে যে জলটাকে শোষণ করছে, সেই শোষিত জলটা উদ্ভিদ দেহের ভেতরে যে ঊর্ধ্বমুখী স্রোতের মাধ্যমে উদ্ভিদের ওপরের দিকে উঠে চারি জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেইটা কে সাহায্য করছে? রসের উৎসতে জাইলেম কলা সাহায্য করছে। কিভাবে? আমরা যেরকম দেখি না সাবমার্সাল পাম্প, যাদের যাদের বাড়িতে আছে রিলেট করতে পারবি, মাটির একদম নিচের দিকে একটা পাম্প বসানো রয়েছে, এবং আমরা যখন চালিয়ে দিচ্ছি পাম্পটা মাটির নিচ থেকে জল টেনে তুলে সেটাকে আমাদের ওপরের ট্যাঙ্কিতে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে রসের বা জলের উৎসতে কে সাহায্য করলো? সেই পাম্পটা। কিন্তু উদ্ভিদের দেহের ভেতরে তো বাবা পাম্প নেই, তাহলে কি হবে? তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি জাইলেম কলা বলে একটা কলা আছে, যেটা জল এবং খনিজ লবণের পরিবহনে সাহায্য করে। সেই কলাটাই কিন্তু রসের উৎসতে সাহায্য করে। তারপরে প্রশ্ন চলে, প্রদত্ত যে জোটটি সঠিক তা স্থির করো। রুই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে? একদম না। শিঙি, কই, মাগুর এই সমস্ত মাছের থাকে। মশার দেহতল? একদম নয়। টিকটিকির ফুসফুস, এইটাই হবে একদম সঠিক উত্তর। টিকটিকির ফুসফুস, কারণ সরীসৃপ প্রাণীদের মধ্যে আমরা কিন্তু ফুসফুস দেখতে পাই। এবং অ্যামিবার ট্রাকিয়া? একদম নয়। কার ট্রাকিয়া? আরশোলার ক্ষেত্রে শ্বাসাঙ্গ হিসেবে আমরা ট্রাকিয়ার উপস্থিতি দেখতে পাই। তারপরে প্রশ্ন চলে, মানুষের লালা গ্রন্থির সংখ্যা নির্বাচন করো। মানুষের লালা গ্রন্থির সংখ্যা হলো 3 জোড়া। 3 জোড়া মানে কত হচ্ছে? 3 দুগুণে 6টা। কি কি থাকে ভালো করে বুঝে নিই আমরা একটুখানি। দেখবি আমাদের ঠিক কানের ঠিক নিচের দিকে এই যে স্পটটা দেখাচ্ছি দুদিকে, এখানে থাকে কি? এখানে থাকে হলো আমাদের প্যারোটিড গ্রন্থি, লালা গ্রন্থি। দুটো হয়ে গেল, এদিকে একটা এদিকে একটা হয়ে গেল। তারপরে আমাদের এই যে চোয়াল, চোয়ালের এইখানে, চোয়ালের এইখানে যেখানে আমি আঙুল রেখেছি, এইখানে চোয়ালের এইখানে থাকে হলো আমাদের সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে। তারপরে একদম নিচের দিকে এইখানে, এইখানে আমাদের জিহ্বার নিচের দিকে কি গ্রন্থি থাকে? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে কি কি বললাম? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর একটা হলো লিঙ্গুয়াল গ্রন্থি। এই যে তিনটে গ্রন্থি, তিনটেই দুটো দুটো করে থাকছে, এদিকেও একটা থাকে এদিকেও একটা থাকে, সেই জন্য এদেরকে আমরা কি বলছি? যে 6টা থাকে, সেটাই আমরা কিন্তু জেনে থাকি। তারপরে প্রশ্ন চলে, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি? ট্রিপসিন? একদম সঠিক।
এবার যদি মনে হয় কারোর যে দাদা পেপসিন সেটাও তো প্রোটিন ভঙ্গক হিসেবে কাজ করে, আমাদের বলেছি কি বলেছি অগ্নাশয় রসে, আমাদের পাকস্থলীর রসের কথা বলেনি, কিন্তু আমাদের বলেছে অগ্নাশয় রসের কথা বলো। তাহলে অগ্নাশয় থেকে যে রসটা বেরোচ্ছে উৎসেচক সমৃদ্ধ, সেখানে আমরা ট্রিপসিনের উপস্থিতি দেখতে পাই প্রোটিন ভাঙার জন্য, এবং প্রোটিন ভেঙে তারা কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, এবং সেই অ্যামোনিয়াটা পরবর্তীকালে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। এইটা হলো সম্পূর্ণ প্রক্রিয়া। তারপরে প্রশ্নে চলে আসি, পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। পরিপাক সংক্রান্ত কোন বক্তব্যটা সঠিক না আমরা একটু দেখে নিই। পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে, একদম ঠিক। সুক্রোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। টায়ারিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে। এখানে হয়ে যাবে এইটা। কেন? কারণ সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করতে সাহায্য করে, অন্য কিছু নয়। সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হতে সাহায্য করে থাকে, সেই জন্য ক্ষয়ের অপশনটা হলো কারেক্ট অপশন। তারপরে চলে যখন এই যে বড় বড় প্রশ্নগুলো পড়বি, আমিও কিন্তু একটু টাইম নিয়ে পড়লাম, ওই হুটো তারা করে আমি স্যার ও মেরে দেবো একটা ফাট করে ওরকম ব্যাপার না, এখানে হাওয়াবাজি চলছে না কিন্তু। যেরকম ভাবে আমি সলভ করছি এগুলো কিন্তু আমি সেট করেছি, আমি কিন্তু কোশ্চেনগুলো একবারও পড়ে দেখিনি মানে কোশ্চেন দেখেছি যে হ্যাঁ ইম্পর্টেন্ট প্রশ্ন এক ঝলক দেখেছি, তারপরেই তোমাদের জন্য আমি সেট করেছি। বড় প্রশ্ন সমস্ত পড়ে দেখেছি, কিন্তু এমসিকিউর কিন্তু আমরা সমস্ত প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। কেন? কারণ তাহলে আমি যেভাবে অ্যাটেম্প্ট করছি তোমরা সেই টেকনিকটাকে অ্যাডাপ্ট করতে পারবে। কেন? কারণ সেই টেকনিকটাই হলো আসল টেকনিক। কিভাবে আমি সলভ করছি, পড়ে কি লজিক লাগিয়ে সলভ করছি, সেইটা তোমাদের জানতে হবে, সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে? আমরা সবসময় স্মার্ট স্টাডি করব, হার্ড স্টাডির সঙ্গে সঙ্গে স্মার্ট স্টাডি অত্যন্ত দরকারি। নাহলে কিন্তু সবসময় ওই গরু গাধার মতো পড়ে সারা দিন রাত মাথায় একটা এরকম একটা গামছা বেঁধে নিয়ে ও নেমে পড়েছি মাঠে একদম ফাটিয়ে দেবো, ওরম ব্যাপার হবে না, কিন্তু সম্ভব নয়। কারণ এখনকার যা প্যাটার্ন, এখনকার যা কোশ্চেন, এখনকার যেরকম বোধমূলক জিনিসপত্র জিজ্ঞাসা করে, তার জন্য তোমাদের ডেপথে নলেজটা দরকার, স্মার্ট স্টাডি দরকার, সেই ধরনের প্রশ্নগুলোর সাথে পরিচিতি দরকার, যেগুলো আমি করিয়ে দেবো। কঠিন প্রশ্ন, টিপিক্যাল প্রশ্ন দেখবি আজকে করিয়ে দেবো, তারপরে দেখবি সমস্ত জল ভাত হয়ে গেছে। তারপরে প্রশ্নে চলে সারা দেহ থেকে বেশি CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথম যে কুঠুরিতে প্রবেশ করে সেটি শনাক্ত করো। কি হবে? প্রথমেই হয়ে যাবে ডান অলিন্দ। কেন? কারণ আমরা যদি হৃৎপিণ্ডের ছবিটা একটুখানি দেখি, হৃৎপিণ্ডের ছবিটা কিরকম দেখতে লাগে, এইরকম দেখতে লাগে না? এবারে আমরা এখানে কি জানি, উপর থেকে এবং নিচ থেকে এইরকম ভাবে দুটো কিন্তু শিরা এখানে যুক্ত হয়েছে, একটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব শিরা, একটাকে বলা হচ্ছে নিম্ন শিরা, মানে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা। এবার এরা এখানে ডান অলিন্দের মধ্যে মুক্ত হচ্ছে। এবার এই সুপিরিয়র ভেনা কাভা কি করে, উপরের দিক থেকে রক্তটাকে নিয়ে আসছে, দূষিত রক্তটাকে, আর ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন শিরা কি করছে, দেহের নিম্নতল থেকে বা দেহের নিচের পোর্শন থেকে রক্তটাকে নিয়ে এসে এই যে ডান অলিন্দ, এই ডান অলিন্দের মধ্যে জমা করে দেয়। তাহলে দাদা এইটা কি হয়ে যাচ্ছে, আমরা যদি এইটাকে এরকম ভাবে ভাগ করি, চারটে পার্টে ভাগ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল ডান অলিন্দ, এটা হয়ে গেল বাম অলিন্দ, এটা হয়ে গেল ডান নিলয়, এটা হয়ে গেল বাম নিলয়। সবসময় পরীক্ষার সময় যখন পয়েন্টিং করবে হৃৎপিণ্ডর, যেটা তোমার ডান দিক সেটা কিন্তু ধরবে বাঁ দিক, আর পরীক্ষার হলে যেটা তোমার অ্যাকুরেটলি ডান হাত বাঁ হাত সেটা কিন্তু ধরবে তোমরা ডান দিক। কারণ হৃৎপিণ্ডটাকে বার করে আমরা এইভাবে সেট করেছি, এইভাবে ঘুরিয়ে সেট করেছি, সেই জন্য আমরা এইরকম দেখতে পাই। তারপরে প্রশ্ন চলে, সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করো। কি হবে সুস্থ মানুষের ক্ষেত্রে, কি হচ্ছে, মিনিটে 72 বার হৃৎপিণ্ড স্পন্দিত হয় সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে। পুরো ফাটিয়ে দিয়ে আসবো আমরা এই সমস্ত প্রশ্ন দেখব। বিশুদ্ধ রক্ত বহন করে যে রক্তবাহ সেটি চিহ্নিত করো। বিশুদ্ধ রক্ত বহন করে যে রক্তবাহ সেটি চিহ্নিত করো। সবসময় মনে রাখবে হৃৎপিণ্ডের মধ্যে দুটো না এক্সেপশনাল কেস আছে। কি কি কেস আছে দাদা? একটা হলো আমরা সাধারণত জেনে থাকি যেটা আমাদের দেহের ভিতরে শিরা তালবুসায় হচ্ছে রয়াকার শিরা, সেটা আমাদের দেহের ভেতরে যত সমস্ত দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে সেটাকে বহন করে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসছে। আর ধমনী যেটা আছে সেটা আমাদের হৃৎপিণ্ড থেকে যে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত যে রক্ত যেটা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, সেটাকে আমাদের সারা দেহের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করছে। এটা হলো সাধারণ ঘটনা। কিন্তু আমরা দুটো এক্সেপশন দেখতে পাই। কি এক্সেপশন দেখতে পাচ্ছি দাদা? একটা হলো যে ফুসফুসীয় শিরা যেটা বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকছে,
সেই বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকা, ভালো করে পয়েন্ট টু বি নোটেড, বাম অলিন্দের সঙ্গে যুক্ত থাকা ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত, পরিষ্কার করে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্তটাকে নিয়ে আসছে কোথায়? বাম অলিন্দে নিয়ে আসছে, এবং বাম অলিন্দ থেকে রক্তটা চলে যাচ্ছে বাম নিলয়, তারপরে সেটা চলে যাচ্ছে সারা দেহের মধ্যে। এবং আর একটা এক্সেপশন দেখতে পাই, ফুসফুসীয় ধমনী, যেটাকে আমরা পালমোনারি ধমনীও বলে থাকি, সেটা কি করে? সেটা ডান অলিন্দে যে দূষিত রক্তটা এসেছিল, সেই রক্তটা যখন ডান নিলয়ে গেল, ডান নিলয় থেকে যখন ফুসফুসে যাওয়ার বেলা পরিশুদ্ধ হওয়ার জন্য, কারণ দূষিত রক্ত তো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তো আবার পাঠাতে পারবে না, সেটাকে তো আগে পিউরিফাই করতে হবে, তারপরে পাঠাতে পারবে। সেই জন্য ডান নিলয় থেকে যে দূষিত রক্তটা ছিল সেটা পালমোনারি ধমনীর মাধ্যমে চলে গেল ফুসফুসের মধ্যে। তাহলে ফুসফুসীয় ধমনী দূষিত রক্তকে পরিবাহিত করলো, আর ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্তকে পরিবাহিত করলো বা বয়ে নিয়ে এলো। এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশনাল কেস আমাদের দেহের ভিতরে। তাহলে এখানে চলে আয়, কি বলেছে? বিশুদ্ধ রক্ত তোরাই করতে পারবি। এক্ষুনি কি বললাম? বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত কোথায় থাকে? বয়ে বিশুদ্ধ, বয়ে বাম, বাম অলিন্দ এবং নিলয়, মানে বাম নিলয়, দুজনেই কিন্তু এই বিশুদ্ধ রক্তকে জমা করার জন্য দায়ী। তাহলে এই বাম অলিন্দে এক্ষুনি কি বললাম? কোন শিরার মাধ্যমে, যেটা এক্সেপশনাল কেস, ভালো করে দেখ, ফুসফুসীয় শিরা, যার মাধ্যমে বিশুদ্ধ যে রক্ত সেটা বহন করে রক্তবাহের মাধ্যমে বাম অলিন্দে চলে আসছে। এটা একটা এক্সেপশনাল ঘটনা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। তারপরে প্রশ্নে চলে, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো কি হবে? এসএ নোড, ঠিক আছে, সাইনো অরিকুলার নোড, সেটাকে আমরা এসএ নোড বলে থাকি, যেটা আমাদের হৃৎপিণ্ডটাকে স্পন্দিত করতে সাহায্য করছে, কারণ সেখানে একটা বৈদ্যুতিক, মানে কি বলবো, বৈদ্যুতিক একটা প্রবাহ তৈরি হচ্ছে। সেই বৈদ্যুতিক প্রবাহের ভিত্তিতে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা বারবার এরম 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 করে স্পন্দিত হচ্ছে। তারপরে চলে, যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভড স্পেসমেকার, ভালো করে, রিজার্ভড স্পেসমেকার বলা হয়, সেটি কি? এসএ নোড না, এসএ নোড তো হলো মেইন স্পেসমেকার, যেটা আমরা এক্ষুনি বললাম স্বাভাবিক পেসমেকার। তাহলে এসএ নোডের পাশে কোন ভাইটা থাকে, যেটা এসএ নোডের পরে সাহায্য করে থাকে সাধারণত? সেটা হলো এভি নোড। এভি নোড সবসময় মাথায় রাখবে। তারপরে চলে, সঠিক বক্তব্যটি নিরূপণ কর। কি হয়ে যাবে? লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস একদম নয়, প্রথমেই বাদ হয়ে যাবে। লোহিত রক্তকণিকার সঙ্গে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির কোনো সম্পর্ক নেই দূর দূর পর্যন্ত। বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, এখানে কি বলেছে? সঠিক বক্তব্য। আচ্ছা, লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, একদম সঠিক, একদম সঠিক। বোঝা গেছে? লিম্ফোসাইট, যেটা শ্বেত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ ভাগ, সেই লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে আমাদের দেহের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটাকে আরো স্ট্রং করতে, আরো দৃঢ় করতে সাহায্য করে থাকে। এবং বাকি যেগুলোর ঘটনা আছে, সেই ঘটনাগুলো কিন্তু তোমরা অবশ্যই করে পড়ে নেবে। কেন? কারণ এখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বেসোফিল কি করে, বেসোফিলের কাজ কি, লিম্ফোসাইটের কাজ কি, ইওসিনোফিলের কাজ কি, এইগুলো কিন্তু জিজ্ঞেস করে থাকে। ইওসিনোফিল সাধারণত অ্যালার্জি তৈরিতে, মানে অ্যালার্জির প্রতিরোধে সাহায্য করে থাকে। যদি কোনো সময় আমাদের দেহের ভেতরে কোনো ধরনের অ্যালার্জিক জিনিসপত্র ঢুকে যায়, তখন ইওসিনোফিল অ্যাক্টিভ হয়ে যায়, এবং ইওসিনোফিল অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের দেহের ভেতরে আইজিই তৈরি করে, ইমিউনোগ্লোবিউলিন ই, যেটা এক ধরনের অ্যান্টিবডি, এবং এই আইজিই তৈরি করার মাধ্যমে আমাদের দেহের ভেতরে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে থাকে। এরা কোনো ধরনের হেপারিন নিঃসরণে সাহায্য করে না। মানে ব্যাপারটা কি হয়েছে বলতো? বেসোফিলের পাশে যে কাজটা লেখা আছে সেটা হলো ইওসিনোফিলের ক্ষেত্রে, আর ইওসিনোফিলের পাশে যে কাজটা লেখা আছে সেটা হলো বেসোফিলের ক্ষেত্রে। এই হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ততঞ্চন রোধে সাহায্য করে, এটা হলো বেসোফিলের কাজ। আর ইওসিনোফিলের কাজ হলো হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। এইটা হলো ঘটনা। ওই জন্য তোদের কনফিউজ করার জন্য এইভাবে কোশ্চেনগুলোকে কিন্তু দেয়া থাকবে প্রশ্নের। তারপরে চলে, যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন কর। সঠিক নয় বলেছে, ভালো করে, সঠিক নয়। ফটোফসফোরাইলেশন এটিপি সংশ্লেষ, হ্যাঁ, ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি সংশ্লেষ হয়, একদম ঠিক আছে। গ্লাইকোলাইসিস পাইরুভেট, সরি, গ্লাইকোলাইসিস, এখানে একটা হাইফেন হবে, এগুলো কি কি সংশ্লেষ হচ্ছে সেগুলোর কথা বলা হচ্ছে, সেখানে একটা হাইফেন হবে। গ্লাইকোলাইসিস পাইরুভেট সংশ্লেষ, ঠিক আছে। ক্রেবস চক্র সাইট্রিক অ্যাসিড সংশ্লেষ, ঠিক আছে। অর্নিথিন চক্র অ্যামোনিয়া সংশ্লেষ, একদম ভুল আছে। কেন? কারণ অর্নিথিন চক্রে অ্যামোনিয়াকে কাজে লাগিয়ে কি তৈরি হয়? তৈরি হয় হলো ইউরিয়া ও
ইউরিক অ্যাসিড। ক্লিয়ার? তারপরে চলে প্রজাপতির রেচন অঙ্গটি চিহ্নিত করো। প্রজাপতির ক্ষেত্রে কোনটা হয়ে যাবে? প্রজাপতির ক্ষেত্রে নেফ্রিডিয়া, ম্যালপেজিং কণিকা, এটা ফ্লেম হবে, ঠিক আছে, এটা ফ্লেম হবে। ফ্লেম কোষ নাকি বৃক্ক? একদম সহজ একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে, একদম সহজ একটা প্রশ্ন, এমন কিছু কঠিন না, তোমরা অবশ্যই পারবে। বিভিন্ন ধরনের মানে প্রাণীদের যে সমস্ত রেচন অঙ্গগুলো রয়েছে সেগুলো দেখলেই তোমরা পেরে যাবে। প্রথমেই আমি দুটো অপশন তোমাদের আরো সুবিধার জন্য বাদই দিয়ে দিচ্ছি। ফ্লেম কোষ বৃক্ক হবে না। ফ্লেম কোষ সাধারণত আমরা ফিতাকৃমির মধ্যে দেখতে পাই, বৃক্ক আমাদের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। যদি তাও সমস্যা হয় আমি উত্তরটাও বলে দিচ্ছি। ম্যালপিজিয়ান কণিকাও হবে না, ম্যালপিজিয়ান কণিকা আরশোলার মধ্যে থাকে। এখানে উত্তর হয়ে যাবে হলো সাধারণত নেফ্রিডিয়া, ঠিক আছে। পরে আরেকটা আরো সহজ দেখে তোমাদের পারার মতো একটা কোশ্চেন আমি দিয়ে দেবো, এটাও খুব সহজ ছিল, তাও যদি কেউ কোথাও আটকে যায়, যেহেতু রিভিশন হচ্ছে সেজন্য আমি আমার দিক থেকে এটা করিয়ে দিই। তারপরে চলে 15 নম্বর, মানব হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ একমুখী রাখতে কে সাহায্য করে? কপাটিকা। কেন কপাটিকা সাহায্য করছে দাদা? ভালো করে দেখ। এই যে হৃৎপিণ্ড, এবার এই হৃৎপিণ্ডের এরকম ভাবে একটা মাঝখানে একটা প্রাচীর করে দেওয়া রয়েছে। এবার এই প্রাচীরের এখানে একটা পালমোনারি ধমনী আছে যার মাধ্যমে রক্তটা উপরে উঠে যাচ্ছে। এবারে ধর ডান অলিন্দে রক্ত এসছে, ডান অলিন্দে রক্ত আসার পরে সেটা গেল ডান নিলয়। এবারে ডান নিলয় কি করছে? ডান নিলয় তো এরকম চাপ মারবে। এবার যখন চাপ মারছে তখন যদি এই যে এন্ট্রান্স পথটা এটা যদি খোলা থাকে তাহলে কি হবে? একমুখী পরিবহন আর হবে না, এখান থেকেই ঢুকলো, আবার এখান থেকে এরকম ভাবে ব্যাকফ্লো মেরে আবার ডান অলিন্দে চলে যাবে। ঠিক একই ঘটনা, বাম অলিন্দ থেকে রক্ত বাম অলিন্দ মানে রক্ত বাম অলিন্দে এলো, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে গেল। এবার বাম নিলয় থেকে যখন আবার চাপ মারছে, নিলয়টা কি? নিলয়টা হলো প্রেরক প্রকোষ্ঠ। মনে রাখবি, নিলয়কে আমরা সাধারণত বলে থাকি প্রেরক প্রকোষ্ঠ, আর অলিন্দকে আমরা কি বলে থাকি? অলিন্দকে আমরা বলে থাকি গ্রাহক প্রকোষ্ঠ। কেন? কারণ অলিন্দ রক্ত গ্রহণ করে আর নিলয় রক্ত সারা দেহের মধ্যে বা ফুসফুসের মধ্যে সেটাকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? যদি কপাটিকা না থাকে, রক্ত নিলয় আবার চাপ মারলে সেটা তো আবার অলিন্দের কাছে চলে যাবে। সেই জন্য কপাটিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কপাটিকা যদি না থাকে তাহলে একমুখী আর হবে না, দ্বিমুখী। তারা নিজেদের মধ্যেই মারপিট করছে, অলিন্দ থেকে নিলয় আসছে, নিলয় থেকে অলিন্দে যাচ্ছে, অলিন্দ থেকে নিলয় আসছে, নিলয় থেকে অলিন্দে যাচ্ছে, এরকম দোলদোল দুলুনির মতো খেলে যাচ্ছে, সেরকম হয়ে যাবে ব্যাপারটা। তারপরে প্রশ্ন চলে, অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? শিঙি। শিঙির মাথায় এক ধরনের অতিরিক্ত আমরা শ্বাসযন্ত্র দেখতে পাই, সেই শ্বাসযন্ত্রটার সাহায্যে ওরা কিন্তু নিজেদের যে শ্বাসকার্য প্রক্রিয়া সেটাকে কিন্তু চালিয়ে থাকে। তারপরের প্রশ্নে চলে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হল, কি হয়ে যাবে? কি হয়ে যাবে? পিজিএ, ফসফোগ্লিসারালডিহাইড। পিজিএ, ফসফোগ্লিসারালডিহাইড। মনে রাখবি ভালো করে, প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগ। জিজ্ঞাসা করেছে কি? প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগ। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি এই পয়েন্টটার জায়গায় অন্য কিছু লেখা থাকতো, প্রথম স্থায়ী যৌগটির নাম বলো বা প্রথম উৎপন্ন যৌগটির নাম বলো, সঙ্গে সঙ্গে পিজিএ আর উত্তর হবে না, তখন উত্তরটা পাল্টে যাবে, তখন আবার উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। কেন? কারণ ওখানে বলেছে প্রথম উৎপন্ন যৌগটি বা জৈব যৌগটির নাম বলো। প্রথম উৎপন্ন জৈব যৌগ তো হলো সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রের মধ্যে। সেই জন্য আমরা পড়েছিলাম না কোষীয় শ্বসনের ক্ষেত্রে যে সাইট্রিক অ্যাসিড চক্র আমরা বলে থাকি ক্রেবস চক্রকে, বা টিসিএ চক্র বলে থাকি, কারণ সেখানে আমরা তিনটে কার্বক্সিলিক গ্রুপ দেখতে পাচ্ছি সাইট্রিক অ্যাসিডের মধ্যে। সেই কথাগুলো কিন্তু আমাদের এখানে প্রযোজ্য। তারপরে চলে 18 এর মধ্যে কি বলা হচ্ছে? ক্রেবস চক্রের অপর নাম কি? এক্ষুনি বললাম, টিসিএ, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কেন? কারণ এই ক্রেবস চক্রের মধ্যে আমি লিখেই দিচ্ছি যে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা তিনটে এইরকম কার্বক্সিলিক গ্রুপ দেখতে পাই, তিনটে থাকে, তিনটে থাকে। সেই জন্য এটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে থাকি, প্রথম উৎপন্ন যৌগ রূপে। তারপরে চলে পিত্ত নির্গত হয় কোথা থেকে? পিত্ত নির্গত হয় যকৃৎ থেকে। যদি এবারে ধর কোথাও লেখা থাকে যে একটা হলো যকৃৎ থেকে আর একটা হলো পিত্তথলি থেকে, যেহেতু এখানে পিত্তথলি অপশনে নেই, পিত্তথলি যেহেতু নেই সেই জন্য ক্ষুদ্রান্তও হবে না, পাকস্থলীও হবে না, অগ্নাশয়ও হবে না, যকৃৎটা হয়ে যাবে, কারণ পিত্ত আসলেই যকৃতেই উৎপন্ন হয়। এবারে যদি বলে যে পিত্ত কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় নির্গত হচ্ছে, মানে কার মাধ্যমে নির্গত হচ্ছে? উৎপন্ন হচ্ছে হলো সাধারণত যকৃৎ থেকে,
এবং পিত্তটা জমা থাকছে হলো পিত্তথলিতে বা পিত্তাশয়ে, যার থেকে পরবর্তীকালে যখন দরকার পড়ছে তখন সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে আসছে। এই হলো ঘটনা। তারপরে চলে অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেতরক্ত কণিকা, সেটা কি এক্ষুনি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে, হিস্টামিনটা যেটা থাকে সেটাকে শোষণ করে নেয় এবং শোষণ করে নেওয়ার মাধ্যমে আমাদের দেহের ভেতরে অ্যালার্জি প্রতিরোধে এরা সাহায্য করে থাকে। গুরুত্বপূর্ণ একটা শ্বেতরক্ত কণিকা। এবং বারবার বলছি, প্রত্যেকটা শ্বেতরক্ত কণিকার অবশ্যই করে একটা থেকে দুটো করে কাজ কিন্তু অবশ্যই পড়ে যাবে। তোমরা 2 নম্বরের মধ্যেও দেখতে পাবে, আমি লিখেছি প্রশ্নটা, প্রত্যেকটা শ্বেতরক্ত কণিকার একটা থেকে দুটো করে যে কাজ রয়েছে সেগুলো অবশ্যই পড়ে যাবে, কারণ সেখান থেকে সত্য মিথ্যাও আসতে পারে। যেমন এক্ষুনি দেখালাম কিছুক্ষণ আগে একটা প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, সত্য মিথ্যাও আসতে পারে এবং আদার্স বিভিন্ন ধরনের কাকে বলে বা দুটি কাজ লেখো, একটি কাজ লেখো বা শূন্যস্থান পূরণ, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বারবার বলছি। তারপরে চলে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য কে করে, কে প্লাস, পটাশিয়াম সাহায্য করে থাকে। ক্লিয়ার, একদম পরিষ্কার। তারপরে চলে এটা ও হবে, এটা 0 হয়ে গেছে। এখানে বলছে ও গ্রুপের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা হলো, ও গ্রুপের ভেতরে অ্যান্টিজেন থাকেই না, তাহলে 0। সবসময় মনে রাখবে যে আমাদের যে ও ব্লাড গ্রুপ যেটা রয়েছে তাদেরকে আমরা কি বলি জানিস, তাদেরকে আমরা বলে থাকি সার্বিক দাতা। কেন বলে থাকি সার্বিক দাতা, কারণ এই ও ব্লাড গ্রুপের রক্তের ভেতরে কোনো ধরনের অ্যান্টিজেন কিন্তু থাকে না, একদম থাকে না। তারপরে প্রশ্নে চলে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহন কি বলা হয়, ভালো করে বুঝছি। বাহক প্রোটিনের সহায়তায় মানে কোনো একটা ট্রান্সপোর্টার প্রোটিন রয়েছে, ধর একটা ট্রান্সপোর্টার প্রোটিন আছে এটা আমার কাছে, এবার এই ট্রান্সপোর্টার প্রোটিনের সাহায্যে বিপাকীয় শক্তির সাহায্যে, বিপাকীয় শক্তি মানে হলো এটিপি কে কাজে লাগানো হচ্ছে, সেই এটিপি কে কাজে লাগিয়ে যখন কোনো একটা পদার্থকে পরিবহন করানো হচ্ছে সেই ধরনের পরিবহনকে আমরা কি বলবো, সেই ধরনের পরিবহনকে আমরা বলবো সক্রিয় পরিবহন অথবা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন, কারণ এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কিন্তু এটিপি বা শক্তির প্রয়োজন আবশ্যিক, আবশ্যিক। যদি এটিপি না থাকতো, এই যে কথাটা বলে দিল ফাট করে, বিপাকীয় শক্তি, বিপাকীয় শক্তি মানেই হয়ে গেল এটিপির কথা বলা হচ্ছে। এবার এই এটিপি কে কাজে লাগানোর মাধ্যমে যখন কিছু হচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকি সক্রিয় পরিবহন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সব সময় মাথায় রাখবি ছোট ছোট জিনিসগুলো। তারপরে চলে 24 নম্বর প্রশ্ন, কোনটি শ্বসন বস্তু নয়, কোনটা, প্রোটিনও শ্বসন বস্তু, শর্করাও শ্বসন বস্তু, ফ্যাটও শ্বসন বস্তু, তাহলে ভিটামিনটা হলো শ্বসন বস্তু না। ভিটামিনকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেহের ভেতরে শক্তি উৎপাদন করতে কোনোভাবেই পারবো না। ভিটামিনকে আমরা যাই করে নিই না কেন, মারধর, লাথি, ঘুষি যাই করে নিই না কেন, ভিটামিন কোনোদিন কিন্তু শ্বসন বস্তু রূপে কাজ করতে পারবে না। কেন, কারণ শর্করা হলো আমাদের প্রধান শ্বসন বস্তু এবং শর্করা যদি দেহের মধ্যে কমে যায় তখন আনুষঙ্গিকভাবে ফ্যাট অথবা প্রোটিন আমাদের দেহের ভেতরে শ্বসন বস্তু রূপে কাজ করে থাকে। তারপরের প্রশ্ন চলে মানব দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো কি হয়ে যাবে, সেলুলোজ। মানব দেহের ভেতরে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। কেন, কারণ আমাদের দেহের ভেতরে সেলুলোজ হজম করার জন্য যে অ্যাপেন্ডিক্সটা আছে সেই অ্যাপেন্ডিক্সটা কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয়, সেই জন্য আমরা সেলুলোজ জাতীয় কন্টেন্ট হজম করতে পারি না। সেটা অপাচ্য কার্বোহাইড্রেট রূপে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় এবং আমাদের ডাইজেশনটা বা আমাদের বহিষ্করণ যে প্রক্রিয়া সেটাকে সঠিক রাখতে সাহায্য করে থাকে। তারপরের প্রশ্নে চলে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম কি। বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ ঘটছে মানে আমরা এই যে দেখি না এরকম ভাবে ক্যাপসুলটা রয়েছে, বাউম্যানস ক্যাপসুল রয়েছে, বাউম্যানস ক্যাপসুলের পরবর্তীতে এরকম ভাবে একটা নালিকা গিয়েছে, তারপরে এরকম ভাবে ঘুরেছে, তারপরে উঠেছে, দিয়ে আবার এরকম ভাবে গিয়ে এরকম ভাবে একটা সংগ্রাহী নালিকার সঙ্গে সেটা যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে আমরা পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেখানে এই যে বৃক্কীয় নালিকার মতো যে গঠনগুলো রয়েছে সেই বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যটা কে করছে বলতো, সাহায্যটা করছে হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি সাধারণত এডিএইচ। এডিএইচ কেন, কারণ এই এডিএইচ এর সাহায্যে এই সম্পূর্ণ বৃক্কীয় নালিকায় এখানে 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 হেনরির লুপের ভেতরে এই সমস্ত জায়গায় দূরবর্তী সংবর্ত নালিকায় এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি জলটা
শোষিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলে থাকছি এডিএইচ। বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে অ্যান্টি ডাইউরেটিক হরমোন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে থাকে। তারপরে চলি, সবার শ্বসনে উৎপন্ন মোট এটিপির অণুর সংখ্যা কত পড়েছিলাম আমরা? কত কত? ঝটপট 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 ঝটপট। এটা কি দেবো তোদের জন্য? কি বলিস? তাহলে এটা থাক নাকি? নাকি থাক না? থাক, আমি বলে দিচ্ছি। 38 টোটাল সবার শ্বসনে গ্লাইকোলাইসিস, ইটিএস মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ক্রেবস সাইকেল, এই তিনটেকে মিলিয়ে টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হয়। এখানে বলেছে মোট উৎপন্ন এটিপির সংখ্যা, মোট বলেছে, সেই জন্য 38। কত খরচা হয়েছে, কি হয়েছে, কোথায় গেছে, মামার বাড়ি গেছে, দাদুর বাড়ি গেছে, ওসব আমাদের জানার দরকার নেই। বলেছে মোট এটিপি অণুর সংখ্যা বলো, তার মানে 38টা অণু আমরা ঝটাস করে লিখে দেবো, আর কোনো দিকে কিছু ভাবতে হবে না, তাকাতে হবে। তারপরের প্রশ্নে চলে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী, দেখ আগেরটাই কি বলেছিলাম, প্রথম স্থায়ী কার্বন ঘটিত জৈব যৌগর নাম কি? সেটা ছিল কি? পিজিএ। বোঝা গেছিল? তারপরে এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি হয়ে যাবে? এখানে স্থায়ী যৌগর নাম হয়ে যাবে পিজিএ। দেখলি তোদের সাথে কিরকম ট্রিক করলাম? তোদের মনে হলো না অন্য কিছু একটা উত্তর বলবো? না, সব সময় যখনই বলা হবে প্রথম স্থায়ী যৌগ, প্রথম স্থায়ী যৌগ, সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো পিজিএ। কিন্তু যদি বলা হতো এখানে প্রথম উৎপন্ন যৌগের নাম বলো, প্রথম উৎপন্ন যৌগের নাম বলো, স্থায়ী কথাটা যদি না থাকতো তখন সেটা হয়ে যেত সাইট্রিক অ্যাসিড বা টিসিএ, যেটাকে আমরা বলে থাকি। তারপরে চলে 29 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়? কোন ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো? তাহলে এইটা তোর জন্য থাকলো, এটা একদম একটা সহজ প্রশ্ন। সেখানে আমরা লাইকেনের ক্ষেত্রে দেখতে পাবো, না শ্বেতচন্দনের ক্ষেত্রে দেখতে পাবো, না মিউকরের ক্ষেত্রে দেখতে পাবো, না কলসপত্রীর ক্ষেত্রে দেখতে পাবো? তোদের জন্য আরো একটু সহজ করে দিচ্ছি। কলসপত্রীর ক্ষেত্রে আমরা নাইট্রোজেন ঘটিত পতঙ্গভুক, এরা সাধারণত পতঙ্গের দেহের ভিতরে যে নাইট্রোজেনটা আছে সেটাকে সংগ্রহ করে থাকে। শ্বেতচন্দন হবে না, শ্বেতচন্দন হলো সাধারণত সবুজী পুষ্টি, যেটাকে আমরা হলোফাইটিক বলে থাকছি, সেই সমস্ত পুষ্টির মাধ্যমে তারা খাদ্যকে সংগ্রহ করছে। তাহলে পড়ে থাকে কে? একটা হলো লাইকেন, একটা হলো মিউকর। এবার তার মধ্যে মিউকরটা হলো আবার ছত্রাক। এতটাও হিন্ট দিয়ে দিলাম, সেই জন্য 29 নাম্বার প্রশ্নটা তোরা সবাই কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবি যে উত্তরটা কি হবে। বাকিটা আমি অনেক হিন্ট দিয়ে দিয়েছি, বলতে গেলে উত্তরটাই বলে ফেলেছি পুরোটাই। তারপরে চলে 30 নাম্বার প্রশ্ন, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? কি হয়ে যাবে? কুইনাইন। কি হয়ে যাবে? কুইনাইন। কেন? কারণ বাকি এই যে রজন, গঁদ, তরুক্ষীর, এগুলো সমস্ত উপক্ষার হিসেবে কাজ, উপক্ষার নয়, এগুলো সমস্ত কিন্তু নাইট্রোজেন বিহীন বিভিন্ন ধরনের রেচন পদার্থ। এদের মধ্যে নাইট্রোজেনের উপস্থিতি আমরা কিন্তু একদমই দেখতে পাই না। তারপরে এবারে চলে আয় 31 নম্বর প্রশ্ন, নেফ্রন কোথায় থাকে? একদম সহজ পাতি প্রশ্ন। নেফ্রন বৃক্কে থাকে এবং বৃক্কের যে একক, অনেক সময় জিজ্ঞেস করা হয় বৃক্কের একককে কি বলে? বৃক্কের একককেই আমরা বলে থাকি নেফ্রন। ঠিক আছে? এই সমস্ত প্রশ্ন এলে শুধু আমার কথা মনে পড়বে, দেখবি যে দাদা বলেছিল আর কোশ্চেন গুলো ছেপে গেছে। যেমন বলবো তেমন আসবে, তার বাইরে একটা প্রশ্ন আসবে না। শুধু আমার পড়ানো প্রশ্নগুলো ভালো করে রিভাইজ কর, সেই প্রশ্নগুলো দেখবি তোরা ফাটিয়ে দিয়ে এসেছিস। দাবি করছি মিলিয়ে নিবি। 10এও কথা রেখেছিলাম, 9এও কথা রাখবো। তারপরে চলে 32 নাম্বার প্রশ্ন, মানুষের দাঁত চোয়ালে অস্থির সঙ্গে বসানো থাকে বলে, মানে অস্থির যে সকেট, সেই সকেটের মধ্যে যেহেতু দাঁতগুলো বসানো রয়েছে, সেই জন্য এই ধরনের দাঁতকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলে থাকি থেকোডন্ট। তাহলে দাদা বাকিগুলো কি হয়ে গেল? হেটারোডন্ট মানে হলো বিভিন্ন ধরনের দাঁত রয়েছে বলে, ইনসিজার রয়েছে, ক্যানাইন রয়েছে, প্রিমোলার রয়েছে, মোলার রয়েছে, যেহেতু 4 ধরনের আলাদা আলাদা দাঁত, সেই জন্য আমরা মানুষের দাঁতকে হেটারোডন্ট বলে থাকি। ডাইফিওডন্ট কেন বলা হচ্ছে? কারণ মানুষের দাঁত দুবার উঠছে বাবু। কেন? কারণ একবার হলো দুধের দাঁত, সেটা পড়ে গিয়ে আবার নতুন করে প্রাথমিকভাবে স্থায়ী দাঁত উঠছে, সেটাকেই সেই জন্য আমরা বলে থাকি, যেহেতু মানুষের সম্পূর্ণ জীবদ্দশায় দুবার করে দাঁত উৎপন্ন হয়, সেজন্য আমরা এটাকে বলে থাকি ডাইফিওডন্ট প্রকৃতির দাঁত মানুষের মধ্যে আমরা দেখতে পাই। আর থেকো মানে হলো যে প্রথিত, প্রথিত থর রয়েছে প্রথিতর মধ্যে, থেকোর মধ্যেও থর রয়েছে, এরকম ভাবে আমরা মনে রাখবো। প্রথিত যে দন্তগুলো অস্থির সকেটের মধ্যে, সেগুলোকেই বলা হচ্ছে থেকোডন্ট। আর মোলারটা কোনো টাইপ না, মোলারটা হলো একদম শেষের দিকে যে কষের দাঁতগুলো থাকে, সেগুলোকে আমরা বলে থাকি মোলার। তারপরে চলে 33 নাম্বার প্রশ্ন, ইস্টের যে উৎসেচক কোহল সন্ধান ঘটায় সেটি কি? সেটি হলো জাইমেজ। বারবার বলেছিলাম, যাদের যাদের যেখানে যেখানে সমস্যা আছে, দেখবি ক্লাস 9 এর কোষীয় শ্বসনটা অত্যন্ত ডিটেলে, ভালো করে ডিটেলসে বোঝানো আছে। ওখানে ইন ডিটেলে সবকটা জিনিস বলা আছে, পুরো চুটকিতে অ্যান্সার হয়ে যাবে। যদি কারোর কোনো সমস্যা থাকে কোষীয় শ্বসনে, দেখে নিন। তো এখানে উত্তরটা হয়ে গেল জাইমেজ। তারপরের প্রশ্নে চলে, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসেবে কে কাজ করে থাকে? আর ইউবিপি।
রাইবিউলোজ বিসফসফেট। কেন? কারণ প্রথমেই আমরা দেখেছিলাম না, যখনই কার্বন ডাই অক্সাইডটা এরকম ভাবে ঢোকার চেষ্টা করছিল ক্রেবস সাইকেলের ভেতরে, এদিক থেকে আরইউবিপি এসে গেছিল তো, এবং আরইউবিপি এসে গিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে দিয়েছিল সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? আর এটা সাধারণত আরইউএমপি থেকে এসেছিল, রাইবিউলোজ মনোফসফেট থেকে রাইবিউলোজ বিসফসফেট হয়েছিল, এখানে একটা ফসফেট গ্রুপের এন্টার হয়েছিল, এবং সেখানে তার পরবর্তীতে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল উপর থেকে আসছিল, সেই কার্বন ডাই অক্সাইডটা আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে প্রথম যে যৌগ উৎপন্ন করেছিল, স্থায়ীটাই আমরা বলবো না, প্রথম যে যৌগ উৎপন্ন করেছিল সেটাকেই আমরা বলে থাকি সাইট্রিক অ্যাসিড। তারপরের প্রশ্ন চলে, বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কি হবে? বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আর্দ্রতা বৃদ্ধি পায় বাষ্পমোচনের হার হ্রাস পাবে। কেন? কারণ বাতাসে যদি অলরেডি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, তাহলে উদ্ভিদের পত্ররন্ধ্র সেই সময় খুলে বাতাসের মধ্যে আর জলীয় বাষ্প ছাড়তে পারবে না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের মধ্যে যদি আর্দ্রতা বেশি থাকে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ বাষ্পমোচনের মাধ্যমে জল বাইরে বার করছে না, বাষ্পমোচনের পরিমাণটা কমে যাচ্ছে। কিন্তু অপরদিকে আবার যদি আর্দ্রতা মধ্যে জলীয় বাষ্প আমরা যদি দেখি, বায়ুমণ্ডলের আর্দ্রতা যদি কমে যায়, মানে প্রচুর পরিমাণে যদি সূর্যালোক আসে, তখন কি হচ্ছে? তখন আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পমোচনের পরিমাণটা পত্ররন্ধ্র খুলে গিয়ে আবার বেড়ে গেছে। সেই জন্য সবসময় মনে রাখবে যে আর্দ্রতার সঙ্গে যে বাষ্পমোচন সেটা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। যদি আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচনের হার কমে যাবে, যদি আর্দ্রতা কমে যায় তাহলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। সবসময় মনে থাকবে, একদম পরিষ্কার, ছোট্ট করে এটা নোট ডাউন করে নেবে। তারপরে চলে আয়, কলসপত্রী উদ্ভিদ এক প্রকারের, কি ধরনের বলতো? কলসপত্রী উদ্ভিদ এক ধরনের, এক্ষুনি বলেছি, পতঙ্গভুক উদ্ভিদ। এরা পতঙ্গদের ধরে ধরে খায়, আর ধরে ধরে খেয়ে তাদের দেহের ভেতরে যে নাইট্রোজেনটা আছে সেটাকে নিজেদের দেহের ভেতরে শোষণ করে নিচ্ছে। সেজন্য আমরা ওদের বলে থাকি পতঙ্গভুক উদ্ভিদ। তারপরে প্রশ্ন চলে, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। 120 দিন, সবসময় মনে রাখবে এটা। অন্ধকার দশায় CO2 গ্রাহক হলো, এক্ষুনি আমরা বললাম না? কোথায় গেল এই যে অন্ধকার দশায় CO2 গ্রাহক হিসেবে কাজ করে? এক্ষুনি দেখ, আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওটাই জিজ্ঞাসা করা হয়েছে, আরইউবিপি, রাইবিউলোজ বিসফসফেট। তারপরে প্রশ্ন চলে, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটা? আরশোলার হৃৎপিণ্ডে 13টা প্রকোষ্ঠ থাকে। দেখবি আরশোলার যে দেহটা, এরকম ভাবে আমরা এঁকে দিই। উপরের দিকে একটা প্রকোষ্ঠ থাকে, মাঝে একটা প্রকোষ্ঠ থাকে, আর নিচের দিকে একটা প্রকোষ্ঠ থাকে। আর এই উপরের দিকের যে প্রকোষ্ঠ, সেখানে আমরা দেখতে পাই এইরকম ছোট ছোট হার্টের মতো 13টা প্রকোষ্ঠ পর 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 এখানে থাকে। সেজন্য তাহলে প্রকোষ্ঠের সংখ্যা কটা হয়ে গেল? 13টা হয়ে গেল। তারপরে চলে, বৃক্কের একককে কি বলা হয়? কিছুক্ষণ আগেই পড়ে এলাম, নেফ্রন বলা হয়। বৃক্কের একককে নেফ্রন বলা হয়, সব সময় মনে রাখো। তারপরে চলে আয় শূন্যস্থান পূরণ, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখো। হিল বিকারক কি? হিল বিকারক কাকে বলা হচ্ছে? NADP কে বলা হচ্ছে। যেহেতু তোদের এখন পরীক্ষা, আমি ইন ডিটেলে হিল বিকারক বলছি না এই মুহূর্তে, সময় নষ্ট করছি না তোদের। হিল বিকারকে যদি কারোর কোনো সমস্যা থাকে, সালোক সংশ্লেষে 2-3টে পার্ট দেওয়া রয়েছে, ইন ডেপথে ইন ডিটেলসে আলোচনা করে, ওই ভিডিওগুলো যদি একবার দেখে নিস, সালোক সংশ্লেষ পুরো উড়িয়ে দিয়ে আসবি, ফু মেরে উড়িয়ে দিয়ে আসবি তোরা। তারপরে চলে 2 নাম্বার প্রশ্ন, ড্যাশ ফুসফুসীয় শিরা বহন করে। কি হবে? কিছুক্ষণ আগে বলেছিলাম এক্সেপশনাল একটা ঘটনা, কি হয়ে যাবে? বিশুদ্ধ রক্ত। অথবা কেউ যদি লেখে অক্সিজেন যুক্ত রক্ত, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে চলে, কাঁকড়ার শ্বাসঅঙ্গকে কি বলা হয়? কাঁকড়ার শ্বাসঅঙ্গকে আমরা বলে থাকি বুক গিল। কাঁকড়ার শ্বাসঅঙ্গকে আমরা বলে থাকি বুক গিল। তারপরে প্রশ্ন চলে, হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম কি? এটা ড্যাশ হবে, এখানে একটা নাম কি? নাম হলো পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাইরের দিকে একটা পাতলা আবরণী থাকে, সেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। তারপরের প্রশ্নে চলে 5 নাম্বার,
ড্যাশকে আমরা এনার্জি কারেন্সি বলে থাকি। এটা তোদের জন্য তাহলে থাকলো একদম সহজ একটা প্রশ্ন, যেটা আমাদের দেহের ভেতরে শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে সেটাকেই আমরা এনার্জি কারেন্সি বলছি। এই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা দিয়ে যাবে, তাহলেই আমি বুঝতে পারবো যে তোরা প্রিপারেশনটা কিন্তু পুরোটা ভালো করে নিয়েছিস, নাহলে কিন্তু আমি বুঝে যাবো যে তোরা প্রিপারেশনটা কিন্তু ঠিকঠাক মতো নিচ্ছিস না। তারপরের প্রশ্নে চলে ফুসফুসের গঠনগত ও কার্যগত একক কি? ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো, বানানটা একটু ভুলে গেলাম, অ্যালভিওল। তারপরের প্রশ্নে চলে পত্ররন্ধ্র বাষ্পমোচন ল্যাকটিয়াল তাহলে কি হবে? ল্যাকটিয়াল মানে কি? ল্যাকটিয়াল মানে হলো সাধারণত উদ্ভিদের দেহের ভিতরে যে ছোট 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 বাইরের দিকে যে ছিদ্রগুলো থাকে, এগুলো ল্যাকটিয়াল হবে না, এটা হবে লেন্টিসেল। এটা ল্যাকটিয়ালটা গন্ডগোল হয়ে গেছে, এটা ল্যাকটিয়াল হবে না, এটা লেন্টিসেল হবে। তাই আমি পড়ার সময় বলছি কি ওটা শুনতে লাগছে, ল্যাকটিয়াল তো আলাদা জিনিস। লেন্টিসেল কি করে? লেন্টিসেল সাধারণত শ্বাসবায়ু পরিবহন বা শ্বাসবায়ু আদান প্রদান। ঠিক আছে, একদম পরিষ্কার। তারপরে চলে ফুসফুস কুমিরের দেহের ভেতরে থাকে, আমরা বললাম কিছুক্ষণ আগে টিকটিকিরও ফুসফুস থাকে সরীসৃপ হিসেবে। তাহলে আরশোলার কি থাকে? কিছুক্ষণ আগেই বলেছিলাম, একদম প্রথম কোশ্চেনের দিকেই বলেছিলাম, কি হয়ে যাবে? ট্রাকিয়া। সেখানে আমরা দেখেছিলাম না অ্যামিবার মধ্যে ট্রাকিয়া লেখা ছিল, সেই জন্য আরশোলার ট্রাকিয়া হয় আসলে। ঠিক আছে, তারপরের প্রশ্ন ছিল রক্ততঞ্চন অনুচক্রিকার মাধ্যমে হচ্ছে, তাহলে শ্বাসবায়ু পরিবহনে কে সাহায্য করছে? সেখানে সাহায্য করছে হলো লোহিত রক্ত কণিকা, মানে আমাদের যে আরবিসি রয়েছে তারা কিন্তু আমাদের দেহের ভেতরে শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে, সেটা কার্বন ডাই অক্সাইড হোক অথবা অক্সিজেন হোক, দুটোতেই সাহায্য করে। তারপরে 10 নম্বর প্রশ্ন ছিল শ্বসন প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে? বারবার বলে দিচ্ছি, মোট কত অণু, মানে আমরা লিখব 38 অণু। মোট অণু হলো 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ব্যাস, তোরা দেখবি ফাটিয়ে দিয়ে এসেছিস। তারপরে 11 নম্বর প্রশ্ন চলে পতঙ্গভুক উদ্ভিদ ড্যাশের অভাব পূরণের জন্য পতঙ্গ শিকার করে? নাইট্রোজেনের অভাব পূরণের জন্য। কারণ যে সমস্ত পতঙ্গদের ওরা ধরে ধরে খায়, তাদের দেহের ভেতর থেকে তারা নাইট্রোজেনটাকে শোষণ করে নেয়, সেই জন্য তারা জন্মাচ্ছেও যে জায়গায় সেই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে, যাতে তারা মাটি থেকে নাইট্রোজেন তাদের দরকার নেই, তারা পতঙ্গভুক হিসেবে একটা পতঙ্গকে ধরে খেয়ে তার দেহের ভেতর থেকে রসটাকে শুষে নিয়ে সেখান থেকে নাইট্রোজেনটাকে গ্রহণ করে নেবে। এইটাই হলো তাদের আসল ট্যাকটিস। তারপরে 12 নম্বর প্রশ্ন ছিল প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়? প্রোটিন বিপাকের ফলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। প্রোটিন বিপাকের ফলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। কেন? কারণ প্রোটিনের যে গঠনগত একক, প্রোটিনের যে গঠনগত একক সেটা কি? সেটাই হলো কিন্তু অ্যামিনো অ্যাসিড। সেই জন্য প্রোটিন ভাঙলে বিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডই কিন্তু তৈরি হবে। তারপরে প্রশ্ন ছিল ক্লোরোফিল রঞ্জকে কোন ধাতু বর্তমান থাকে? আমরা খুব ভালো করে পড়েছিলাম এমজি। এমজি ম্যাগনেসিয়াম যে ধাতু সেটা উপস্থিত থাকে। তারপরে চলে আরশোলার বর্ণহীন রক্তকে কি বলে? এই সমস্ত ছাকা ছাকা বাঁধা বাঁধা প্রশ্ন, এগুলো আসবেই আসবে, তুই মিলিয়ে নিবি। যারা যারা দেখছিস তারা পরীক্ষা দিয়ে এসে বলবি যে হ্যাঁ দাদা, তোমরা যেরকম 10 এর প্রশ্ন মিলিয়ে দিয়েছিলে তেমন 9 এরও প্রশ্ন পুরো মিলিয়ে দিয়েছো, আমি যা বলছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না, দেখে নিবি মিলিয়ে। তারপরে চলে আরশোলার বর্ণহীন রক্তকে কি বলা হয়? আরশোলার বর্ণহীন রক্তকে আমরা বলে থাকি হিমোলিম্ফ। আরশোলার বর্ণহীন রক্তকে আমরা বলে থাকি হিমোলিম্ফ। তারপরে প্রশ্ন ছিল ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগ কোনটি? ভেবে দেখ কি বলেছি, ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব যৌগ কোনটি? মজার প্রশ্ন। প্রথম উৎপন্ন জৈব যৌগ কি হবে? পিজিএ না, সাইট্রিক অ্যাসিড। বারবার এতক্ষণ ধরে বললাম, যখনই দেখবি কোথাও লেখা রয়েছে প্রথম উৎপন্ন জৈব যৌগ, তার সঙ্গে স্থায়ী টাই কোথাও লেখা নেই, তার মানে হলো সাইট্রিক অ্যাসিডের কথা বলছে। আর যদি দেখে নিস যে কোথাও লেখা রয়েছে প্রথম উৎপন্ন স্থায়ী জৈব যৌগ, তার মানে ধরে নিবি সাধারণত কিসের কথা বলা হচ্ছে? পিজিএ এর কথা বলা হচ্ছে। তারপরের প্রশ্নে চলে সত্য মিথ্যা নির্বাচন করো। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় আরশোলার দেহের ভিতরে? একদম নয়, সম্পূর্ণ মিথ্যা। বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় মানুষের দেহের ভিতরে। বদ্ধ সংবহন তন্ত্রের মানে হলো যেখানে রক্তটা শিরা আর ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আমাদের দেহের মুক্ত গহ্বরের মধ্যে নয়।
সেই জন্য আরশোলাকে আমরা বলে থাকি এরা সাধারণত মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাই আমরা এদের দেহের ভেতরে, বদ্ধ সংবহন তন্ত্র দেখতে আমরা পাই না, সেজন্য সম্পূর্ণ উক্তিটা হয়ে যাবে ফলস। তারপরের প্রশ্নে চলে এসে নোটকে পেসমেকার বলে, একদম ট্রু, এসে নোটকেই আমরা পেসমেকার বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যোগকে স্যাঙ্গুইনিভরি পুষ্টি সম্পন্ন করে, একদম সত্য এটাও। কেন? কারণ স্যাঙ্গুইনিভরি পুষ্টি মানে হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রাণী অন্য কোনো একটা প্রাণীর দেহের সঙ্গে যুক্ত হয়ে তাদের চোষকের মাধ্যমে যখন তাদের দেহের ভেতর থেকে রক্তটাকে শোষণ করে নেয় এবং সেই রক্তের ভেতরে থাকা যে পুষ্টি, সেই পুষ্টির মাধ্যমে যখন তারা নিজেদের দেহের পুষ্টিটাকে সম্পন্ন করে থাকে, তখনই সেটাকে কিন্তু আমরা বলে থাকি স্যাঙ্গুইনিভরি পুষ্টি, যেটা যোগ সম্পন্ন করে থাকে। যোগ রক্ত চুষে সম্পন্ন করে। আর কে সম্পন্ন করে? মশা সম্পন্ন করে। মশা আমাদের রক্তকে নিজের পুষ্টি সম্পন্ন করে থাকে। তারপরে 4 নাম্বার পয়েন্টে চলে শ্বেত রক্ত কণিকা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে অ্যানিমিয়া হয়, একদম নয়, একদম নয়। শ্বেত রক্ত কণিকা স্বাভাবিক অপেক্ষা বেড়ে যাক কমে যাক তখন আলাদা ঘটনা দেখতে পাবো, কিন্তু কোনোদিন অ্যানিমিয়া দেখতে পাবো না। অ্যানিমিয়া সাধারণত কখন দেখতে পাই আমরা? প্রথমত এই স্টেটমেন্টটা হয়ে যাবে সম্পূর্ণ ফলস। কেন? কারণ অ্যানিমিয়া হলো রক্তাল্পতা, মানে যখন আমাদের দেহের ভেতরে যে লোহিত রক্ত কণিকা আছে বা হিমোগ্লোবিন আছে, সেই লোহিত রক্তকণিকা অথবা হিমোগ্লোবিন যখন কমে যায় অতিরিক্ত পরিমাণে স্বাভাবিকের মাত্রার তুলনায়, তখন এই অ্যানিমিয়া রোগটা হয়। নাহলে বেড়ে গেলে কোনোদিন, কেউ বেড়ে যাক, কোনোদিন অ্যানিমিয়া তৈরি হবে। তারপরে প্রশ্নে চলে যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাদের আমরা টাইপ 1 ডায়াবেটিস বলে থাকি। কি হয়ে যাবে? সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। কেন? কারণ এটা ভুল দেওয়া রয়েছে। যারা সাধারণত ইনসুলিন নির্ভর নয় তাদেরকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলে থাকি, এবং যারা সাধারণত ইনসুলিন নির্ভর তাদেরকে আমরা বলে থাকি টাইপ 1 ডায়াবেটিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ডায়াবেটিক পেশেন্টটার ভেতরে ইনসুলিনটা ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না, যার ফলে প্রথম টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে। আর এখানে বলেছে নির্ভর নয়, মানে ইনসুলিনের দ্বারা হয়নি, অন্য কিছুর জন্য আমাদের দেহের ভেতরে ডায়াবেটিস সমস্যাটা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা তখন সেই ধরনের রোগকে কি বলছি? সেই ধরনের রোগকে আমরা বলে থাকি টাইপ 2 ডায়াবেটিস। একদম পরিষ্কার ঝকঝকে। তারপরের প্রশ্নে ফাটাফাটি ভাবে চলে যায়। ছ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? সালোক সংশ্লেষের পরে শ্বেতসার উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? একদম নয়, শ্বেতসার উৎপন্ন হয় না, সম্পূর্ণ ফলস হয়ে যাবে। মার বেড়ে ধরে তোদের। কি হবে? গ্লুকোজ উৎপন্ন হয়, কার্বোহাইড্রেট উৎপন্ন হয়, পরবর্তীকালে সেই কার্বোহাইড্রেটটা স্টার্চ বা শ্বেতসারে রূপান্তরিত হয়ে যায়। তারপরে প্রশ্নে চলে নাইট্রোজেনের অভাবে পাতায় ক্লোরোসিস রোগ হয়। একদম সত্য, এটা একদম ঠিক আছে। নাইট্রোজেনের অভাবের ফলে পাতার মধ্যে দেখবি ওই যে ছোপ 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 হলুদ 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 যে একটা রোগ হয়ে যায় না উদ্ভিদের পাতার ভেতরে, ওটাকেই বলে থাকি আমরা ক্লোরোসিস। তারপরে চলে সিগন্যালের মাধ্যমে রসের উৎস হয়। একদম নয়, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা? কারণ সিগন্যাল কার পার্ট? সিগন্যাল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এগুলো কার পার্ট? ফ্লোয়েম কলার পার্ট। কিন্তু সিগন্যাল রসের সঙ্গে কি যুক্ত হবে? তাহলে ফ্লোয়েম কলার তো কাজ নয় রসের সঙ্গে যুক্ত, তাহলে রসের সঙ্গে কে যুক্ত থাকে? রসের উৎসের সঙ্গে জাইলেম কলা। সেই জন্য এটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল। কেন? কারণ জাইলেম কলার পার্ট সিগন্যাল কিন্তু নয়। জাইলেম কলার পার্ট কে? ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। একদম ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেছে। তারপরের প্রশ্নে চলে মলকে রেচন পদার্থ বলা হয়। সম্পূর্ণ মিথ্যা। তো বলবি দাদার মাথা খারাপ হয়ে গেছে পড়াতে পড়াতে। মলকে রেচন পদার্থ বলে না তো কাকে রেচন পদার্থ বলবো রে বাবা? মলকে রেচন পদার্থ আমরা বলবো না। কেন বলবো না? রেচন পদার্থ মানে, রেচন পদার্থ মানে হলো আমাদের দেহের ভিতরে বিপাকীয় কার্যাবলীর ফলে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, যেগুলো আমাদের দেহের কোষের জন্য ক্ষতিকারক বা আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা বলে থাকি রেচন পদার্থ। কিন্তু মল আমাদের তো বিপাকীয় কার্যাবলীর ফলে উৎপন্ন কোনো ধরনের ক্ষতিকর পদার্থ নয়, সেটা আমাদের দেহের ভিতরে তৈরি হওয়া একটা অপাচ্য অংশ খাদ্যে, যেটাকে আমরা হজম করতে পারিনি, সেইটাকে আমরা মল বলে থাকি। সেই জন্য রেচন পদার্থ আমরা মলকে বলি না। মলকে আমরা কি বলি? মলকে আমরা বলে থাকি অপাচ্য বর্জ্য পদার্থ। ভালো করে শোনো, অপাচ্য বর্জ্য পদার্থ, কারণ মল আমাদের দেহের ভেতরে কোনো ধরনের রেচন পদার্থ রূপে তারা গণ্য নয়। তারপরে প্রশ্নে চলে যায় হেনরি লুপের আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। একদম সত্য, একদম ট্রু। কারণ কিছুক্ষণ আগেই আমি একটা ছবি এঁকেছিলাম ছোট্ট করে, সেখানটা যদি ছবিটা লক্ষ্য করে থাকিস, এই যে এই যে নিচের দিকে এই যে লুপটা ইউ এর মতো হয়ে রয়েছে, এটা কি আমরা বলে থাকি হেনরি লুপ। এবং এইটা হলো এই যে জায়গাটা, এটা হলো নিকটবর্তী সংবর্ত নালিকা। এই যে জায়গাটা, এটাকে বলা হয় দূরবর্তী সংবর্ত নালিকা। আর এখানে একটা নালিকা থাকে, সেটাকে আমরা বলে থাকি সংগ্রাহী নালিকা। ঠিক আছে? তারপরে প্রশ্ন ছিল
লাইকেনে মিথজীবী পুষ্টি দেখা যায়? দেখ, উত্তরটা আমি কিন্তু বলবো না, কারণ এই সম্পর্কিত একটা প্রশ্ন কিন্তু আমি তোদের এমসিকিউতে ডিউ রেখেছি, সেই জন্য এটা তোরা বাড়িতে হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি যে সত্য মিথ্যার যে 11 নম্বর প্রশ্ন সেটার উত্তর কি হয়ে যাবে, ফলস না ট্রু। ঠিক আছে, তারপরে প্রশ্ন চলে। অগ্ন্যাশয় গ্রন্থিতে সৃষ্ট প্রোটিন ভঙ্গকারী একটি উৎসেচক হলো পেপসিন। একদম নয়, সম্পূর্ণ ফলস। কিছুক্ষণ আগে আমি তোদের একদম প্রথম দিকে পড়িয়েছিলাম, এটার উত্তর, সঠিক উত্তর কি হয়ে যাবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে হলো ট্রিপসিন। কারণ পেপসিন কোথায় থাকে? পেপসিন থাকে হলো আমাদের পাকস্থলীর পাচক রসের ভেতরে, সরি ট্রিপসিন, দন্তন্য, ট্রিপসিন পাচক রসের মধ্যে, কিন্তু ট্রিপসিন থাকে হলো আমাদের অগ্ন্যাশয়ের গ্রন্থির সৃষ্ট যে প্রোটিন ভঙ্গকারী একটা উৎসেচকের মধ্যে। ক্লিয়ার একদম? তারপরে প্রশ্ন ছিল, এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, কি হবে? একদম সত্য হবে। ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপরে প্রশ্ন ছিল, ত্রিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। একদম মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কেন সম্পূর্ণ মিথ্যা কেন দাদা? একটু ভালো করে বলে দাও দেখি। তার কারণ হলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে চারটে যে প্রকোষ্ঠ, এই চারটে প্রকোষ্ঠের মধ্যে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝের যে কপাটিকা, যেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এইখানে থাকে, সেটাকে আমরা বলে থাকি ত্রিপত্র কপাটিকা। সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি ত্রিপত্র কপাটিকা অথবা ট্রাইকাসপিড কপাটিকা। আর এইদিকে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে একটা কপাটিকা থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলে থাকি দ্বিপত্র কপাটিকা, কারণ সেখানে দুটো ঢাকনা আমরা দেখতে পাই, আর ত্রিপত্রের মধ্যে আমরা তিনটে ঢাকনা দেখতে পাই, সেই জন্য একটাকে বলা হচ্ছে ত্রিপত্র, একটাকে বলা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। তারপরে প্রশ্ন চলে 15 নাম্বার, চিংড়ির শ্বাস অঙ্গ হলো ত্বক। একদম না, চিংড়ির শ্বাস অঙ্গ হলো বুকলাং। সম্পূর্ণ এটা তাহলে ফলস হয়ে যাবে। ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপরে প্রশ্ন চলে, এখানে প্রশ্নটা কি বলা হচ্ছে? এডিএইচ এর প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। আমার একটু সন্দেহ হলো, ওই জন্য আমি থামলাম। এডিএইচ এর অভাবে ডায়াবেটিস মেলিটাস তো রোগ হবে না। ডায়াবেটিস মেলিটাস মানে হলো মধুমেহ। মধুমেহ রোগ, মধুমেহ রোগ কোথায় হয়? মধুমেহ রোগ মানে হলো যখন ইনসুলিনের পরিমাণটা কমে যায়, তখনই সেটাকে আমরা বলে থাকি। তার মানে এটা হয়ে যাবে সম্পূর্ণ ফলস। ক্লিয়ার? একদম ঠিক আছে। তারপরে প্রশ্ন আসে, এখানে বলা হচ্ছে একটা বাক্যে উত্তর দাও। ঠিক আছে, খুব ভালো কথা। সালোক সংশ্লেষ প্রক্রিয়া প্রয়োজনীয় একটি উপাদানের নাম করো যা পাতায় থাকে। একদম সহজ, ক্লোরোফিল দাদা, ক্লোরোফিল। আবার কি, ক্লোরোফিল ছাড়া আর কেউ আছে নাকি যে খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে সালোক সংশ্লেষে? তারপরে চলে, উদ্ভিদজাত খাবারে যে শক্তি সঞ্চিত থাকে তার উৎস কি? তার উৎস কি? সূর্য থেকে আগত শক্তি। সূর্য থেকে আগত শক্তি কেন? কারণ এই যে পাতা, এই পাতা কি করছে? সূর্য থেকে যে আগত শক্তি সেটাকে নিজের খাদ্যের ভেতরে স্থৈতিক শক্তি রূপে সঞ্চয় করছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সৌর শক্তি। সৌর শক্তি কিন্তু আমরা সঞ্চয় করে থাকি উদ্ভিদের খাদ্যের ভেতরে। তারপরের প্রশ্নে চলে আসে, শ্বাস প্রক্রিয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা কোন ভৌত প্রক্রিয়ার সাহায্যে ঘটে? এখানে বলেছে বাতাস প্রথমে অক্সিজেন নেওয়া, তাহলে আমরা বলবো প্রশ্বাস ও নিঃশ্বাস। প্রশ্বাস মানে হলো অক্সিজেন নেওয়া, আর নিঃশ্বাস মানে হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা। তাহলে প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। একদম ক্লিয়ার। তারপরের প্রশ্নে চলে আসে, তাপমাত্রা বাড়লে ব্যাপন প্রক্রিয়ার উপর কি প্রভাব পড়বে? তাপমাত্রা যদি বাড়ায় তাহলে ব্যাপন প্রক্রিয়ার পরিমাণও বেড়ে যাবে। এটা হলো সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রার সঙ্গে ব্যাপন প্রক্রিয়ার সম্পর্কটা হলো সমানুপাতিক। যদি আমরা তাপমাত্রাকে বাড়াই তাহলে ব্যাপন প্রক্রিয়া কি হবে? ব্যাপন প্রক্রিয়ার হার বৃদ্ধি পাবে। পরিষ্কার সবার? তারপরের প্রশ্ন ছিল, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মল্টেজ।
মানে বিভিন্ন ধরনের আমাদের দেহের ভেতরে যে উৎসেচকগুলো তৈরি হয় বিভিন্ন রসের মধ্যে সেটার কথা জিজ্ঞেস করেছে। অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মল্টেজ। মল্টেজ হবে না, সরি, মল্টেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ এরা তিনজনেই সাধারণত শর্করা জাতীয় পদার্থের পাচনে সাহায্য করে থাকে। তাহলে কি হবে? লাইপেজ। লাইপেজ হবে। কেন হবে লাইপেজ দাদা? কারণ লাইপেজ সাধারণত ফ্যাট পরিপাকে সাহায্য করে, বা আমি লিখে দিচ্ছি এরা লিপিড পরিপাককারী উৎসেচক। ঠিক আছে, তারপরে প্রশ্ন চলে, আবার বলেছে আবার একটা উৎসেচক নিয়ে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন। কি হয়ে যাবে? আবার লাইপেজ হয়ে যাবে, আবার লাইপেজ হয়ে যাবে। লাইপেজ বেচারাই ফেঁসে গেছে। কেন হয়ে যাবে? এক্ষুনি বললাম, কারণ এরা লিপিডের পরিপাককারী উৎসেচক। তাহলে বাকিগুলো কি দাদা? এই যে পেপসিন এটাও প্রোটিন, ট্রিপসিন এটাও প্রোটিন, ইরেপসিন এটাও প্রোটিন, উৎসেচক ভাঙনে সাহায্য করে থাকে। তারপরে প্রশ্ন চলে, অনুচক্রিকার একটি কাজ। অনুচক্রিকার কাজ কি হয়ে যাবে? ভালো করে ভেবে বলতো। অনুচক্রিকার কাজ হলো যখন আমাদের কোনো একটা জায়গা কেটে ছিঁড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে রক্তের যে মানে ফ্লো বা রক্তের যে প্রবাহ, সেই রক্ত প্রবাহকে বন্ধ করে রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে অনুচক্রিকার কাজ কি বললাম? অনুচক্রিকার কাজ হলো কোনো একটা কাটা জায়গা থেকে যে অবাধে রক্ত বেরিয়ে আসছে সেই জায়গায় রক্ত তঞ্চনে অথবা রক্তকে জমাট বাঁধাতে অনুচক্রিকার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে বলেছে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? এক্ষুনি বললাম কোথায় থাকে, অবস্থানটা কোথায় থাকে, ভালো করে তাড়াতাড়ি। বাম অলিন্দ আর, আমার আগে বলে ফেলতে হবে, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে। সেখানে কিন্তু আমরা কপাটিকাটা দেখতে পাচ্ছি। তারপরে চলে বদ্ধ সংবহন তন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বদ্ধ সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য হলো যে রক্ত সবসময় শিরা এবং ধমনী নামক যে দুটি রক্তবাহ রয়েছে তাদের মাধ্যমে সারা দেহের মধ্যে বিশুদ্ধ এবং যে দূষিত রক্ত সেটিকে আলাদা আলাদা করে পরিবাহিত করতে বা পরিবহনে তারা সাহায্য করে থাকে। এই হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে চলে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম কি? এটা অ্যাগ্লুটিনিন হবে, হ্যাঁ, অ্যান্নুটিনিন না, অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিনের নাম কি বলতো? কি হয়ে যাবে? হয়ে যাবে হলো অ্যান্টি বি। উত্তর হয়ে যাবে অ্যান্টি বি। কেন? কারণ এর যে রক্তটা, এর মধ্যে আমরা অ্যান্টিবডি হিসেবে কি দেখতে পাই? অ্যান্টিবডি হিসেবে বা অ্যাগ্লুটিনিন হিসেবে আমরা অ্যান্টি বি দেখতে পাই। আর যদি বলি অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন রূপে কি দেখতে পাই? কি দেখতে পাই আমরা? এ দেখতে পাই, এই অ্যান্টিজেন দেখতে পাই আমরা। একদম ক্লিয়ার, পরিষ্কার। তারপরে প্রশ্ন চলে, ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম কি? প্রথম যৌগ, স্থায়ী ফাই কিছু বলেন, প্রথম যৌগ, মাইন্ডেড। উত্তর হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হলো প্রথম উৎপন্ন যৌগ ক্রেবস চক্রের ক্ষেত্রে। তারপরে প্রশ্ন চলে, বিএমআর এর সম্পূর্ণ নাম কি? বিএমআর এর সম্পূর্ণ নাম হলো, সবসময় ইংলিশে লিখবে, বেসাল মেটাবলিক রেট, যার মানে হলো সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের দেহের প্রতি মিটার বর্গ তলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হচ্ছে সেটাকেই আমরা বলে থাকি বেসাল মেটাবলিক রেট। একদম পরিষ্কার। তারপরে প্রশ্ন চলে, আরশোলার শ্বসন অঙ্গের নাম কি? এটা আমরা ফাটিয়ে দেবো রে ভাই, ট্রাকিয়া। আবার কি? তারপরে প্রশ্ন চলে, মানুষের দুটি শ্বাসপেশির নাম। একটা হয়ে যাবে মধ্যচ্ছদা, ঠিক আছে, আর একটা কি হয়ে যাবে? আর একটা হয়ে যাবে পাঁজরের মাঝখানে যে পেশিটা থাকে সেটাকে আমরা বলে থাকি ইন্টার কস্টাল পেশি। ঠিক আছে, একটা হলো আমাদের বুক আর পেটের মাঝখানে এই জায়গাটায় থাকে, আর একটা হলো পাঁজরের যে আমাদের হাড়গুলো রয়েছে তাদের মাঝে মাঝে থাকে। তারা কি করে? তারা সাধারণত সংকুচিত হওয়ার মাধ্যমে আমাদের দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস বায়ুটাকে নেয় এবং প্রসারিত হওয়ার মাধ্যমে আমাদের দেহের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে বায়ুটা সেটাকে দেহের বাইরে বার করে দিচ্ছে। তারপরে চলে,
আলোক নিরপেক্ষ দশা কোথায় সংঘটিত হয়, এই প্রশ্নটাও তোমার জন্য থাকবে, কারণ এটা একদম প্রথম দিকেও আমরা দেখেছিলাম গন্ডগোল ছিল, সেখানে উল্টো পাল্টা করে দেওয়া ছিল, সেই জন্য আমরা রসের উৎস জাইলেন ধরেছিলাম। সেই জন্য এই প্রশ্নটা 1 নম্বরের মধ্যে, প্রত্যেকটা থেকে একটা একটা করে দিচ্ছি, 1 নম্বরের মধ্যে এই প্রশ্নটা তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে যে এটার উত্তরটা কি হবে। একদম ঠিক আছে। তারপরে প্রশ্ন, তারপরে বলা হচ্ছে কুইনাইন উপক্ষারের একটি গুরুত্ব কি। কুইনাইন উপক্ষার সাধারণত ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কুইনাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে বলেছি বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়। বাষ্পমোচন টান সাধারণত সম্পন্ন হয়ে থাকে পাতার যে পত্ররন্ধ্র রয়েছে সেখান থেকে। কেন? কারণ বাষ্পমোচন কোথা থেকে হচ্ছে, মানে পাতার পৃষ্ঠতল থেকে হচ্ছে। তাহলে বাষ্পমোচন না, প্রশ্নটার মধ্যেই গন্ডগোল হচ্ছে। বাষ্পমোচন টান নয়, বাষ্পমোচন কোথায় সম্পন্ন হয়? বাষ্পমোচন পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয়। ঠিক আছে, এই টানটা হবে না, টানটা অন্য ক্ষেত্রে কাজে লাগে, এখানে কাজে লাগে না। তারপরে ছিল রেচনে চর্মের ও যকৃতের ভূমিকা। কি হয়ে যাবে? চর্ম কি করে? চর্মের মধ্যে, আমাদের দেহের মধ্যে যে সমস্ত ঘর্মগ্রন্থিগুলো থাকে সেগুলো কি করে? সেগুলো আমাদের দেহের ভেতরে থাকা অতিরিক্ত জল বা অতিরিক্ত লবণ বা কিছু পরিমাণে ইউরিয়া সেটাকে কিন্তু দেহের বাইরে বার করে দেওয়ার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। আর যকৃৎ কি করে? যকৃতের মধ্যে অর্নিথিন চক্র বলে একটা চক্র হয়, আমরা আগেও নামটা শুনেছি। এই অর্নিথিন চক্রটা হওয়ার মাধ্যমে কি হচ্ছে না, যেটা ছিল অ্যামোনিয়া বা অ্যামাইনো অ্যাসিড সেটা কনভার্ট হয়ে যাচ্ছে হলো ইউরিয়াতে। ঠিক আছে, সেই জন্য এই প্রসেসটার মাধ্যমে যকৃৎ আমাদের দেহের ভেতরে রেচন পদার্থ তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কেন? কারণ এই অ্যামোনিয়া কিন্তু আমাদের দেহের মধ্যে খুব ক্ষতিকর একটা পদার্থ। অ্যামোনিয়াকে তৈরি করে বার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রসেস লাগে, সেই জন্য অ্যামোনিয়া রাখা যাবে না, অ্যামোনিয়াকে অ্যাট এনি কস্ট আমাদের বার করতেই হবে। সেই জন্য ইউরিয়াকে কনভার্ট করে দেয়, এমন অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট হয়ে যায় অ্যামোনিয়া, দিয়ে সেটা আমাদের দেহের বাইরে মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যাচ্ছে। এটাই হলো যকৃতের ভূমিকা। তারপরের প্রশ্ন চলে হলজয়িক পুষ্টির পর্যায়ক্রমিক ধাপগুলো কি কি আছে। প্রথমত হলো খাদ্য গ্রহণ, তারপরে হলো পরিপাক, তারপরে হলো শোষণ, তারপরে হলো আত্তীকরণ। এটা আমি মুছে দিচ্ছি একটু, লেখার জায়গা পাবো না। তারপরে হয়ে যাবে বহিষ্করণ। ঠিক আছে, এই প্রত্যেকটা ধাপ লিখবে এবং তাদের সম্পর্কে এক লাইন করে লিখবে, এক লাইন, জাস্ট ওয়ান লাইন, তার বেশি লেখার দরকার নেই। খাদ্য গ্রহণ কি হচ্ছে ব্যাপারটা, পরিপাক কি হচ্ছে ব্যাপারটা, শোষণ কি হচ্ছে ব্যাপারটা, আত্তীকরণ কি হচ্ছে ব্যাপারটা, বহিষ্করণ কি হচ্ছে ব্যাপারটা, ব্যাস, এর থেকে বেশি আর একটা প্রশ্ন তোমাদের দেখা দরকার। তারপরে চলে উপচিতি বিভাগ ও অপচিতি বিভাগের মধ্যে একটি করে পার্থক্য লেখো এবং প্রতিটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। উপচিতি বিভাগ মানেই হলো যেখানে সাধারণত দেখা যাচ্ছে যে জীবদেহের শুষ্ক ওজনটা সাধারণত কোনো ধরনের পদার্থ বা কোনো ধরনের খাদ্য উপাদান নিজেদের দেহের ভেতরে তৈরি করার মাধ্যমে যখন জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তখনই সেটাকে আমরা বলে থাকি উপচিতি বিপাক। এই উপচিতি বিপাক আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? উপচিতি বিপাক আমরা দেখতে পাই সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, আর যদি বলা হয় যে দাদা অপচিতি বিপাক আমরা তাহলে কোথায় দেখতে পাচ্ছি? অপচিতি বিপাক আমরা আমাদের দেহের ভেতরে দেখতে পাচ্ছি, যেখানে সাধারণত আমরা যে খাদ্য বস্তুটা গ্রহণ করেছি বা যে খাদ্যটা গ্রহণ করেছি সেটাকে কাজে লাগাচ্ছি, বা যে ধরনের বিপাকের মাধ্যমে আমাদের দেহের মধ্যে সঞ্চিত থাকা যে খাদ্য বা শ্বসন বস্তু সেটা যখন জারিত হয়ে আমাদের দেহের শুষ্ক ওজন কমে যায় এবং শক্তি উৎপন্ন হয়, সেই ধরনের বিপাকই আমরা বলে থাকি অপচিতি বিপাক। উপর ক্ষেত্রে মনে রাখবে সালোক সংশ্লেষ, আর অপ মানেই হলো কমে যাওয়া, মানে শ্বসনের কথা বলা হচ্ছে। একদম পরিষ্কার, বোঝা গেছে? ক্লিয়ার? তারপরে চলে সন্ধান কাকে বলে।
সন্ধান খুব ভালো করে বারবার বলছি, আমি কোষীয় শ্বসনের মধ্যে খুব ভালো করে পড়িয়ে রেখেছি, যেখানে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি যে কোষীয় শ্বসনের মধ্যে যখন গ্লুকোজটা আংশিকভাবে জারিত হচ্ছে ইস্টের জাইমেজের প্রভাবে এবং জারিত হয়ে আংশিকভাবে শক্তির মুক্তি ঘটাচ্ছে এবং সেখানে কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে, সেটাকেই আমরা বলে থাকি সন্ধান বা কোহল সন্ধান প্রক্রিয়া। এবং এটা যদি খুব ডিটেলসে জানতে হয়, ডিটেলসে পড়তে হয়, তাহলে তোমরা অবশ্যই করে কোষীয় শ্বসনের যে পার্ট 2 এবং পার্ট 1 যে ভিডিও দুটো রয়েছে সেটা যদি এক ঝলক একবার ফটাস করে দেখে নাও, তোমাদের পুরো ঝাঁ চকচকে ব্যাপারটা হয়ে যাবে, তোমাদের কেউ টওয়াতে পারবে না, বারবার বলে দিচ্ছি। তারপরে চলে আরএইচ ফ্যাক্টর কি? আরএইচ ফ্যাক্টর হলো বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার বলে একজন বিজ্ঞানী ছিলেন। উনি একদিন রিসাস নামক একটা বানর, রিসাস নামটাও বলে দিচ্ছি, রিসাস, ইংলিশে আমরা বলে থাকি RHESUS, রিসাস। এবার এই রিসাস বানরের লোহিত রক্তকণিকা নিয়ে উনি পরীক্ষা করতে করতে দেখলেন যে লোহিত রক্তকণিকার সঙ্গে, বানরের লোহিত রক্তকণিকার সঙ্গে আমাদের লোহিত রক্তকণিকার অনেক মিল আছে। তখন তিনি দেখলেন যে ওই বানরের দেহের ভেতরে এমন একটা ফ্যাক্টর আছে যেটা আমাদের লোহিত রক্তকণিকার ভেতরেও আছে। তখন তিনি ভাবলেন যে তাহলে এটা একটা এমন ফ্যাক্টর যেটা এই বানরের দেহের ভেতরেও আছে, মানুষের দেহের ভেতরেও আছে। তখন উনি লোহিত রক্তকণিকার বাইরের বহির্গাত্রে অবস্থিত ওই বিশেষ ফ্যাক্টরটিকে নাম দিলেন RH ফ্যাক্টর। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের দেহের লোহিত রক্তকণিকার ভেতরে বহির্গাত্রে আমরা RH ফ্যাক্টর দেখতে পাবো, তখন সেটাকে আমরা লিখি RH পজিটিভ রক্ত। আর যদি RH ফ্যাক্টর লোহিত রক্তকণিকার বহির্গাত্রে না দেখতে পাই, তখন সেটাকে আমরা বলে থাকি RH নেগেটিভ রক্ত। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তারপরের প্রশ্ন ছিল মানুষের লালা গ্রন্থিগুলো কি ও তাদের অবস্থান লেখো। এক্ষুনি কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদের কানের দুপাশে কি রয়েছে, প্যারোটিড গ্রন্থি রয়েছে, আমাদের চোয়ালের দুপাশে সাবম্যাক্সিলারি গ্রন্থি রয়েছে, এবং আমাদের জিভের ঠিক নিচের দিকে এই ভেতর দিকে কি আছে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি আছে। এই হলো তাদের নাম আর এই হলো তাদের অবস্থান, আর কিছু না। তারপরে চলে ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য। ধমনী সাধারণত আমাদের সারা দেহের মধ্যে যে অক্সিজেন যুক্ত রক্তটা আছে সেটাকে পরিবহনে সাহায্য করে থাকে, এবং শিরা সাধারণত আমাদের সারা দেহ থেকে যে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা আছে সেটাকে হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসতে সাহায্য করে থাকে। যদি ধমনীর কথা বলা হয়, ধমনীর সাধারণত যে অন্তর্গাত্র রয়েছে সেটা খুব পুরু এবং তাদের ভেতরের দিকের যে প্যাসেজটা সেটা খুব সরু প্রকৃতির হয়। কিন্তু শিরার কথা যদি বলা হয়, শিরার সাধারণত যে প্রাচীর থাকে সেটা সাধারণত খুব পাতলা হয়, এবং যে অন্তর্গাত্রের যে ছিদ্রটা সেটা কিন্তু বা গহ্বরটা সেটা কিন্তু অনেকটা বড় হয়। মানে ধমনীর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয় বলতো, ধমনীর ক্ষেত্রে ব্যাপারটা হলো এরকম ছোট্ট একটা মাঝখানের প্যাসেজ আমরা দেখতে পাই, কিন্তু শিরার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় এরকম পাতলা প্রাচীর থাকে। তার ফলে কি হচ্ছে, তার ফলে ভেতর দিক থেকে অনেকটা রক্ত পাস করতে পারে। কিন্তু ধমনী কি করে, ধমনীর ভেতর দিয়ে খুব বেশি জোরে কিন্তু রক্ত প্রবাহিত পাস করতে পারে না। তারপরে চলে বিএমআর মানে কি? বিএমআর এর সংজ্ঞাটা ভালো করে বলছি, লিখে সাধারণ বিশ্রামরত অবস্থায়, সাধারণ বিশ্রামরত অবস্থায় আমাদের দেহের প্রতি বর্গমিটার নির্দিষ্ট তল থেকে, সাধারণ বিশ্রামরত অবস্থায় আমাদের দেহের প্রতি বর্গমিটার নির্দিষ্ট তল থেকে যে পরিমাণ নির্দিষ্ট তাপ শক্তি নির্গত হয় তাকেই আমরা বা সেই পরিমাণকেই আমরা বেসাল মেটাবলিক রেট বলে থাকি। ব্যাস, আর কিচ্ছু না, তারা ফাটিয়ে দিয়ে আসবে। তারপরে কোহল সন্ধান কাকে বলে আমরা সবাই খুব ভালো করে জানি। কোহল সন্ধান কাকে বলে? কোহল সন্ধানের বেসিক সমীকরণটা কি ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে C6H12 আর যে O6 ছিল সেখান থেকে কি উৎপন্ন হচ্ছিল, সেখান থেকে অক্সিজেনের উপস্থিতিতে, বা যেহেতু এটা কোহল সন্ধান আমরা ডাইরেক্টলি অক্সিজেন এখানে দিতে পারবো না। কেন দিতে পারবো না দাদা? তার কারণ হলো কোহল সন্ধানে আমরা পড়েছিলাম যে এটা একটা অবাধ শ্বসন প্রক্রিয়া, মানে কার্বন ডাই অক্সাইড আমরা দিতে পারবো। তো তার উপস্থিতিতে কি হয়ে গেল, সেখান থেকে আমরা দেখতে পেলাম C2H5OH উৎপন্ন হলো, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, তার সঙ্গে 50 কিলো ক্যালোরি শক্তিও কিন্তু উৎপন্ন হলো। এবার আমি এই যে সমীকরণটা এটাকে ব্যালেন্স কিন্তু করিনি, এখানে ব্যালেন্স করার জন্য তোমাদের এখানে একটা 2 দিতে হবে, এখানেও একটা 2 দিতে হবে, না হলে এই যে 2 দুগুণে 4 আর 2 6, এই 6টা এর সঙ্গে কিন্তু মিলতো না। ঠিক আছে, বোঝা গেছে? একদম পরিষ্কার। তারপরে চলে মানুষের দন্ত সংকেত। মানুষের দন্ত সংকেতের কথা যদি বলা হয় তাহলে প্রথমেই আমরা লিখবো I, তারপরে আমরা লিখবো C, তারপরে আমরা লিখবো PM, যেমন বলছি তেমন লিখবো, তারপরে আমরা লিখবো N। এবার যদি বলা হয় I এর কথা, I কি হয়ে যাবে? I হয়ে যাবে 2/2। কেন? কারণ আমাদের যে চোয়াল রয়েছে, চোয়ালটা তো আমাদের এরকম থাকে, এবারে চোয়ালটাকে আমরা এরকম হাফ করলে দেখা যাচ্ছে যে এইখানে দুটো দাঁত রয়েছে, দুটো দাঁত হলো ইনসিজার, তারপর একটা খোঁচা মতো দাঁত আছে সেটা হলো ক্যানাইন, তারপরে দুটো দাঁত আছে সেই দাঁত দুটোকে আমরা বলে থাকি প্রিমোলার, আর তারপরে তিনটে দাঁত আছে সেই তিনটেকে আমরা বলে থাকি মোলার। তাহলে এটা তো হয়ে গেল অর্ধ চোয়াল। সেরকম ভাবে কিন্তু আমরা এই যে
2 লিখছি মানে এদিকেও দুটো থাকছে, মানে 2/2 হয়ে গেল। তারপরে সি এর ক্ষেত্রে কি লিখবো, 1/1 লিখবো, কেন, কারণ এদিকেও একটা খোঁচা মতো দাঁত থাকবে। পিএম এর ক্ষেত্রে কি লিখবো, পিএম এর ক্ষেত্রে লিখবো 2/2, এদিকেও এরকম লিখবো, এদিকেও এরকম লিখবো। তারপরে কি হয়ে যাবে, তারপরে আমরা মোলার দাঁতের বেলায় 3টে দেখতে পাচ্ছি এদিকেও, তাহলে মোলার দাঁত হয়ে যাবে 3/3। এই হলো ঘটনা। তাহলে আমাদের একটা চোয়ালে কটা দাঁত থাকছে, যোগ করে আমরা যদি বলি 16টা দাঁত থাকে। কিভাবে, দাদা এখানে লক্ষ্য কর, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8, উপরেও 8 হলো, তার মানে নিচেও 8 হচ্ছে, 8 + 8 কত হলো, 16টা হয়ে গেল। তাহলে একটা চোয়ালে যদি 16টা হয়, একটা মাড়িতে যদি 16টা হয়, নিচের মাড়িতেও 16টা আছে, তার মানে 32টা দাঁত আমাদের কিন্তু আছে। মিলে গেছে সমীকরণ, একদম ঝাক্কাস। তারপরে চলে এই প্রশ্নটাও তোদের জন্য থাকবে, সবাই কিন্তু প্র্যাকটিস করবি। সমাজ শাসনের রাসায়নিক সমীকরণটি লেখো। সমাজ শাসনের যে গুরুত্বপূর্ণ রাসায়নিক সমীকরণটা আমরা পড়েছিলাম সেটা কিন্তু অবশ্যই করে সবাই কিন্তু লিখবে। বারবার বলছি, এই সমস্ত প্রশ্নগুলো ছেপে যাবে, এর বাইরে প্রশ্ন আসবে না, মাথা খাটানোর কোনো আলাদা করে দরকার নেই। যেগুলো করাচ্ছি সেগুলো ব্যাস ভালো করে রিভাইজ করে প্র্যাকটিস করে যা, তোরা কাঁপিয়ে দিয়ে আসবি। তারপরে চলে সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলতে কি বোঝা হয়। সার্বিক দাতা বলতে সাধারণত ও ব্লাড গ্রুপের যে লোকটা রয়েছে তাকে বোঝানো হচ্ছে, এবং সার্বিক গ্রহিতা মানে হলো এবি ব্লাড গ্রুপকে বোঝানো হচ্ছে। এবার শুধুমাত্র এরকম ভাবে নাম দুটো লিখে দিও না, তাহলে কিন্তু উত্তরে নাম্বার দেবে না। আমাদের কি লিখতে হবে, ও ব্লাড গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, তার কারণ হলো ও শ্রেণীর রক্তের মধ্যে যেহেতু কোনো ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি বা অ্যাগ্লুটিনোজেনের উপস্থিতি থাকে না, সেই জন্য ও ব্লাড গ্রুপের রক্ত অবাধে যে কারুর দেহের মধ্যে সঞ্চারিত করা যায়, সেই জন্যই আমরা ও ব্লাড গ্রুপকে সার্বিক দাতা বলে থাকি। কিন্তু অপরদিকে যদি এবি ব্লাড গ্রুপকে দেখা হয়, তারা হলো সার্বিক গ্রহিতা। কেন, কারণ তাদের দেহের ভেতরে কি থাকছে, এদের দেহের ভেতরে অ্যান্টিজেন থাকে না, এদের দেহের ভেতরে অ্যান্টিবডি থাকে না। যেহেতু এরা অ্যান্টিবডি কোনো ধরনের থাকছে না, সেই জন্য এরা সার্বিক গ্রহিতা হিসেবে সবার ভেতর থেকে সবার দেহের রক্ত এরা নিজেদের ভেতরে অবাধে কিন্তু গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা হবে না, একদম বিন্দাস ঝাক্কাস রয়েছে তারা। তারপরে চলে কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি মানে হলো যে সমস্ত প্রাণীরা সাধারণত মল থেকে পুষ্টি সংগ্রহ করে, মল থেকে পুষ্টি নিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা বলে থাকি কপ্রোফ্যাগি। ঠিক আছে, কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা গিনিপিগের ক্ষেত্রে দেখতে পাবো তারা কপ্রোফ্যাগাস। কেন, কারণ যে সমস্ত প্রাণীরা মলের থেকে বা অন্যান্য প্রাণীদের মলের থেকে পুষ্টি রস সংগ্রহ করছে, সেই ধরনের পুষ্টিকেই আমরা বলি কপ্রোফ্যাগি পুষ্টি বা কপ্রোফ্যাগাস। তারপরে চলে আয় হলোফাইটিক পুষ্টি এবং হলোজোইক যে পুষ্টি, তাদের মধ্যে দুটো পার্থক্য। হলোফাইটিক পুষ্টি মানে হলো যে সমস্ত পুষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদেরা নিজেদের দেহের ভেতরে নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারছে, মানে যারা সহজী, তাদেরকে আমরা বলে থাকি হলোফাইটিক পুষ্টি। আর হলোজোইক পুষ্টি মানে হলো যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, জটিল খাদ্যকে গ্রহণ করার মাধ্যমে নিজেদের দেহে পুষ্টি সম্পন্ন করে থাকে, তাদের দেহের ভেতরে পুষ্টিটাকে বলা হয় হলোজোইক পুষ্টি। হলোফাইটিক পুষ্টিটা হলো সংশ্লেষণমূলক। সংশ্লেষণমূলক কেন, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এটা হলো সংশ্লেষণমূলক একটা প্রক্রিয়া। কিন্তু আমরা যদি হলোজোইক পুষ্টির কথা বলি, সেটা হলো বিশ্লেষণমূলক একটা প্রক্রিয়া। কেন, কারণ সেই কার্বোহাইড্রেটটাকে খেয়ে আমরা ভেঙে আমাদের দেহের ভেতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই রূপে গ্রহণ করে নিচ্ছি। সেই জন্য হলোজোইক পুষ্টিটা হলো একটা বিশ্লেষণমূলক প্রক্রিয়া। আর হলোফাইটিক পুষ্টিটা হলো একটা সংশ্লেষণমূলক প্রক্রিয়া। তারপরে চলে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন রোধী পদার্থের নাম কি হয়ে যাবে, প্রাকৃতিকের নাম হয়ে যাবে হলো হেপারিন। প্রাকৃতিকের নাম হয়ে যাবে হেপারিন, যেটা আমাদের দেহের ভেতরেই তৈরি হয়, যার ফলে আমাদের দেহের ভেতরে রক্ত কিন্তু তঞ্চিত হয় না, কিন্তু বাইরে এলে যেহেতু সেটা আর হেপারিনের সংস্পর্শে থাকে না, সেই জন্য তারা কিন্তু তখন রক্তকে তঞ্চন করে দিচ্ছে। আর একটা হলো কৃত্রিম তঞ্চনরোধী, যেটা ব্লাড ব্যাংকে ব্লাডের বোতলের মধ্যে রাখা হয়, না হলে সেখানে তো আমাদের রক্ত তো দেহের মধ্যে নেই, তাহলে তা সত্ত্বেও রক্ত জমা হচ্ছে না কেন, কারণ সেখানে কি থাকে, সেখানে থাকে হলো সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট, সেই জন্য তারা কিন্তু কৃত্রিম রক্ততঞ্চন রোধী হিসেবে কাজ করে থাকে। তারপরে চলে আয় গ্লাইকোলাইসিসকে ইএমপি কেন বলা হচ্ছে, কারণ কি ছিল আমরা পড়েছিলাম, এমডেন, মেয়ারহফ আর পার্নেস বলে তিনজন বিজ্ঞানী ছিলেন। এরা যেহেতু গ্লাইকোলাইসিসকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, লক্ষ্য করেছিলেন, সেই জন্য এই তিনজন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এবং এদের তিনজনের যে প্রথম লেটার সেটা অনুসারে নাম দেওয়া হয়েছিল ইএমপি পথ।
তারপরে চলে আয়, সম্পূর্ণ নাম লেখো। রুবিস্কো আর পিজিএলডি, পিজিএলডি মানে হলো ফসফোগ্লিসারালডিহাইড, আর রুবিস্কো মানে কি? রুবিস্কো মানে হলো রাইবিউলোজ বিসফসফেট, ঠিক আছে, কার্বক্সিলেজ, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, কারণ সিও রয়েছে, সবসময় ইংলিশে লিখবে। কার্বক্সিলেজ, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। তারপরে চলো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? ধর একজন মা রয়েছে এবং সেই মায়ের ভ্রূণে মানে গর্ভে একটা ভ্রূণ রয়েছে। মা হলো RH নেগেটিভ আর বাচ্চাটা হলো RH পজিটিভ। এবারে মা আর ভ্রূণ অমরার মাধ্যমে যুক্ত রয়েছে, নারীর মাধ্যমে যুক্ত রয়েছে। এবারে ভ্রূণের রক্তটা যখন একবার হলেও মায়ের রক্তের মাধ্যমে আসছে, তখন এই RH নেগেটিভ রক্তটা কি করছে না, এদের ভেতরে এই RH নেগেটিভ রক্তটা নিজেদের দেহের ভেতরে অ্যান্টিবডি তৈরি করে দিচ্ছে, এবং এই অ্যান্টিবডিটা যখন অমরার মাধ্যমে এই ভ্রূণের রক্তের মধ্যে মিশছে, তখন এই সম্পূর্ণ রক্তটাকে এরা জমাট বাঁধিয়ে দিচ্ছে। সেই জন্য এই ভ্রূণের মৃত্যু ঘটবে, এই ভ্রূণটার কি হবে? মৃত্যু ঘটবে। এবং এই ঘটনাটা কি আমরা বলে থাকি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আর কিচ্ছু না, সাধারণ একটা ঘটনা। তারপরে চলে আয়, কলসপত্রী, ড্রসেরা এবং পাতাঝাজি উদ্ভিদ তিনটির মধ্যে মিল কোথায়? কলসপত্রী, ড্রসেরা, পাতাঝাজি এই তিনটে উদ্ভিদই সাধারণত নাইট্রোজেন সংবন্ধন নাইট্রোজেন যুক্ত যে সমস্ত পতঙ্গ রয়েছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের দেহের খাদ্যের যে চাহিদা সেটাকে তারা পূরণ করে থাকে। সেই জন্য এরা একটা কমন জায়গায় বিলং করছে না, এরা সাধারণত নাইট্রোজেন বিহীন যে সমস্ত মাটি বা নাইট্রোজেন কম যে মাটি সেইখানে তারা জন্ম নেয়, এবং জন্ম নেওয়ার পরে তারা পতঙ্গভোগ হিসেবে পতঙ্গকে ধরে ধরে খাচ্ছে, এবং খাওয়ার মাধ্যমে পতঙ্গের দেহের ভেতরের যে নাইট্রোজেন সেটাকে তারা গ্রহণ করছে। এটাকেই সেই জন্য আমরা বলে থাকি এদের তিনজনের মধ্যে একটা কিন্তু ব্যাপক মিল আমরা দেখতে পাই। তারপরে চলে আয় 5 নাম্বার। প্রথমে যে যে আঁকাগুলো বলছি মোস্ট ইম্পর্টেন্ট আঁকা, অবশ্যই ভালো করে বই থেকে প্র্যাকটিস করে যাবি। প্রথমেই হলো হৃৎপিণ্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ আঁকা, মানব হৃৎপিণ্ড কিন্তু অবশ্যই আসবে। তারপরে চলে আয় রক্তজালক বিহীন, রক্তজালক বিহীন, ঠিক আছে, কোনো ধরনের রক্তজালক ছাড়া যে নেফ্রন সেটা কিন্তু তোমাদের এঁকে এখানে বাউম্যানস ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, হেনরির লুপ, অন্তর্মুখী ধমনী, এই 4টে পয়েন্ট তোমাদের পয়েন্টিং করতে হবে, এবং সব কটা পয়েন্টিং তোমরা কিন্তু অবশ্যই দেখবে। কেন? কারণ সেখানে যে কোনো 4টে পয়েন্ট দিতে পারে, সেটা তোমার পছন্দসই হতেও পারে, পছন্দসই নাও হতে পারে। যদি বেঁধে দেয় তাহলে কিন্তু ফেসে যাবে। সেই জন্য যেমন ভাবে বলছি তেমন ভাবে কিন্তু এগিয়ে যাবে, তোমাদের কেউ আটকাতে পারবে না। তারপরে চলে আয়, বেশিরভাগ তোদের আঁকার মধ্যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। তারপরে চলে আয় পৌষ্টিক তন্ত্র, যেটা আছে পৌষ্টিক তন্ত্রের একটা চিত্র পরিষ্কার করে তোরা আঁকবি। তারপরে এই যে কটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে তোরা প্র্যাকটিস করবি। তারপরে চলে আয় মানুষের যে রেচন তন্ত্র, মানে সম্পূর্ণ রেচন তন্ত্র, আগেরটায় বলা হয়েছিল রক্তজালক বিহীন, কিন্তু এখানে বলা হচ্ছে রক্তজালক যুক্ত। এই রেচন তন্ত্রটা আমাদের আঁকতে হবে। সেখানে বৃক্ক, গ্রবিনী, রেনাল ধমনী, মূত্রাশয়, মানে সাধারণ যে রেচন তন্ত্রটার কথা বলা হয়, এরম এরম করে যে রেচন তন্ত্রটা নিচের দিকে নেমে এসছে, এবং এদিকে একটা বৃক্ষ থেকে এরম এরম ভাবে নিচের দিকে যে নেমে এসছে, এখানে একটা মূত্রথলি আছে, তারপরে মূত্র নির্গত হচ্ছে, সেইটা আমাদের এরম ভাবে এঁকে দেখাতে হবে, ঠিক আছে, পরিষ্কার। তারপরে লাস্ট এই কটা প্রশ্ন দেখে নিবি। কি কি প্রশ্ন দেখে নিবি? একটা হলো সালোক সংশ্লেষের অন্ধকার দশা এবং আলোক দশার মধ্যে 3টে পার্থক্য। সালোক সংশ্লেষের মধ্যে খুব ভালো করে পড়ানো আছে, তোরা পুরো ফাটিয়ে দিয়ে আসবি। তারপরে একটি কপ্রোফ্যাগি এবং একটি সংগ্রহণী প্রাণীর নাম কিছুক্ষণ আগেই বললাম। কপ্রোফ্যাগি মানে কি? কপ্রোফ্যাগি মানে হলো যারা মল থেকে পুষ্টি সংগ্রহ করছে। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে গিনিপিগ। আর যদি বলা হয় স্যাঙ্গুইনিভোরি, স্যাঙ্গুইনিভোরির ক্ষেত্রে কি হয়ে যাবে? স্যাঙ্গুইনিভোরির ক্ষেত্রে হয়ে যাবে জোঁক, হয়ে যাবে মশা, এই সমস্ত নামগুলো। তারপরে প্রশ্নে চলে আয়, গ্লাইকোলাইসিসের যে দুটি পর্যায় এডিপি থেকে এটিপি তৈরি হয় এবং সেই দুটি পর্যায়ের সমীকরণ সহ লেখো। একটা হলো 1,3 বিসফসফেট থেকে 3 বিসফসফেট, ঠিক আছে, এইটা হলো একটা পর্যায়, এবং আরেকটা হলো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড। এই দুটো পর্যায়ের মধ্যে কিন্তু আমরা অবশ্যই করে দেখতে পাই যে এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়ে যাচ্ছে। খুব ভালো করে এই দুটো পর্যায়ের নাম একটু দেখে নেবে। তারপরে চলে আয়, ক্রেবস চক্রকে টিসিএ কেন বলা হচ্ছে? বারবার অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম থেকে বলে আসছি। কারণ ক্রেবস চক্রের মধ্যে প্রথম উৎপন্ন যে যৌগ সেটা হলো সাইট্রিক অ্যাসিড, এবং সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে যেহেতু আমরা 3টে কার্বক্সিল গ্রুপ দেখতে পাই, সেই জন্য আমরা ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে থাকি। এবং যতগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা আমার সালোক সংশ্লেষের মধ্যে, শ্বসনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভাবে করানো আছে, শুধু দেখবি আর তোরা পাঠিয়ে দিয়ে আসবি।
তারপরে প্রশ্নে চলে আয়, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকের সাহায্যে দেখো এবং থ্রিসিয়ান কপাটিকা এবং ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান লেখো। এখানে রক্ততঞ্চনে দেখবি তোদের একটা সাধারণ বইয়ের মধ্যে সুন্দর করে ছোট করে একটা ওয়ার্ড ডায়াগ্রাম দেওয়া আছে এবং সামান্য কিছু লেখা রয়েছে, ওইটা লিখবি তাহলেই হবে, যাক্কা তার কিছু দরকার নেই। আর তারপরে প্রশ্নটা ক্ষেত্রে বলা হচ্ছে থ্রিসিয়ান কপাটিকা আর ইউস্টেশিয়ান কপাটিকা, এই দুটো কপাটিকার যে অবস্থান, সেই কপাটিকার অবস্থান দুটো কিন্তু তোমাদের এখানে করতে হবে। একটা হলো করোনারি সাইনাস আর একটা ডান অলিন্দের মধ্যে, আর একটা ডান অলিন্দের সঙ্গে বাম অলিন্দের মাঝখানে, এরকম ভাবে কপাটিকাগুলো কিন্তু অবস্থান করছে এবং এই অবস্থানগুলো আমাদের একটু জেনে যেতে হবে এবং কি কাজে সাহায্য করে সেটাও যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে খুব ভালো হয়। বারবার বলছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো করে ফেললে আর কিচ্ছু লাগবে না, ফাটিয়ে দিয়ে আসবি। তারপরে চলে আয়, পাঁচটি উপক্ষারের নাম, উৎস, অর্থকরী গুরুত্ব লেখো। পাঁচটি উপক্ষার কি কি আছে? কুইনাইন আছে, রেসারপিন আছে, ডাটুরিন আছে। এইরকম ভাবে পাঁচটা যে উপক্ষার, আমি তিনটে বললাম তোরা পাঁচটায় করবি, এই যে এরকম ভাবে যে পাঁচটা উপক্ষার, সেই পাঁচটা উপক্ষারের নাম আমাদের লিখতে হবে। রেসারপিন আছে, এরকম ভাবে পাঁচটা উপক্ষারের নাম আমরা লিখবো এবং লেখার মাধ্যমে তাদের কোথায় কোথায় একটা ছক বানাবো, সুন্দর করে একটা ছক বানাবো, সুন্দর করে একটা ছক বানাবো এবং সেই ছকের মধ্যে আমরা তিনটে আলাদা আলাদা পয়েন্ট কাটবো। একটা হলো উৎস, একটা হলো অর্থকরী গুরুত্ব, আর একটার মধ্যে আমরা লিখবো নাম। এখানে আমরা লিখবো নাম, এখানে আমরা লিখবো উৎস, আর এখানে লিখবো অর্থকরী গুরুত্ব, মানে কিসে সাহায্য করছে। প্রত্যেকটার মধ্যে চেষ্টা করবে অন্তত দুটো করে লেখার। রেসারপিনের দুটো সুবিধা, তারপরে হলো ডাটোটিনের দুটো সুবিধা, কুইনাইনের দুটো সুবিধা, এরকম ভাবে অন্তত দুটো করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, ব্যাস তোরা ফাটিয়ে দিবি, এটা আমার বিশ্বাস। এবং বারবার বলছি যা করিয়েছি তার বাইরে কিচ্ছু আসবে না। ক্লাস 10-এ দাদিদের কথা দিয়েছিলাম, সব ছেপে মিলিয়ে দিয়েছি, তোদেরও কথা দিচ্ছি সব ছেপে মিলিয়ে দেবো। শুধু ভরসা করে এগিয়ে যা, ফল হাতে নাতে পেয়ে যাবি, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে এবং পুরো ফাটিয়ে দিয়ে আসবে, যাতে আমাদেরই যেন চারিদিকে জয় জয়কার হয়। ঠিক আছে, আজকের মতো তাহলে কচি কাঁচা সব টাটা।